আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার আজকে চতুর্থ ক্লাস। মেন্টর হিসেবে আছি আমি মোহাম্মদ গোলাম হাবিব রাব্বানী, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, তো আজকের আমরা মোটামুটি ৬টা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট, প্রাইমারি সেকেন্ডারি মার্কেট। তো এই তিনটা টপিক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখানে। বাকি বিষয়গুলো নিয়েও আমরা টুকটাক আলোচনা করব, কিন্তু মেইনলি আমরা ফোকাস করব এই তিনটা টপিকে। প্রথমেই হচ্ছে রেশিও অ্যানালাইসিস কি, এটা হচ্ছে আইটেম ডাটা ফ্রম এ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ডাটাগুলো নিয়ে একটা অনুপাত তৈরি করা, যেটা দিয়ে লিকুইডিটি বোঝাতে পারে, প্রফিটেবিলিটি, তারপর ফার্মের এক্সেলেন্সি, অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো বোঝাতে পারে ওই রেশিওটা। তাহলে কোথা থেকে আমরা এই ডাটাগুলো পাই? সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট। তো এগুলো থেকে আমরা এই রেশিও অ্যানালাইসিসের ডাটাগুলো পাই। আচ্ছা, এরপর আসি যে কী কী ধরনের ডাটা আছে। লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও, প্রফিটেবিলিটি, লেভারেজ, অ্যাক্টিভিটি, তারপর ফাইনালি আমরা ডুপন্ট অ্যানালাইসিস দেখব। তাহলে এই যে প্রত্যেকটা রেশিও, এই লিকুইডিটি মানে কি? তারল্য, একটা ফার্ম কতটুকু অ্যাবিলিটি আছে কি শর্ট টার্ম যে অব্লিগেশনগুলো, এক বছরের মধ্যে যে অব্লিগেশনগুলো পে অফ করতে হবে, সেটা পে করার জন্য এই ফার্মের অ্যাবিলিটি কতটুকু, সেটাই লিকুইডিটি রেশিওগুলো থেকে জানা যায়। এখন লিকুইডিটি রেশিও কোনগুলা? যদি কোশ্চেন আসে হুইচ ইজ নট আ লিকুইডিটি রেশিও, তাহলে লিকুইডিটি রেশিওর মধ্যে কোনগুলো আছে সেগুলো আমরা পরের স্লাইডে দেখব, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এরপর কি সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও কি দেখায়? যে লং টার্ম রেটগুলো, শর্ট টার্ম রেটগুলো যেমন লিকুইডিটি রেশিও থেকে আমরা বুঝতে পারি যে এই ফার্ম, এই রেশিওগুলো হাই হলে আমরা বুঝতে পারি যে ফার্মের অ্যাবিলিটি বেশি শর্ট টার্ম অব্লিগেশনগুলো মিট আপ করার। সেমভাবে সলভেন্সি রেশিও আমাদের দেখায় যে ফার্মের যে লং টার্ম অব্লিগেশনগুলো আছে সেগুলো পে অফ করার জন্য কতটুকু অ্যাবিলিটি আছে ফার্মের। এরপর কি? এরপর হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও থেকে আমরা বুঝতে পারি যে ফার্মের প্রফিট বা মুনাফা অর্জন করার সক্ষমতা কতটুকু, সেটা আমরা প্রফিটেবিলিটি রেশিও থেকে দেখি। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও কি? যে হাউ এফিশিয়েন্টলি কোম্পানি ইউজেস ইটস অ্যাসেট টু আর্ন ম্যাক্সিমাইজ প্রফিট। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য ফার্ম কতটুকু তার অ্যাসেটগুলোকে ইউটিলাইজ করতে পারে, কতটুকু এফিশিয়েন্ট এই ফার্মটা, সেটা আমরা বুঝতে পারি এই অ্যাক্টিভিটি রেশিওর মাধ্যমে। আর এরপর হচ্ছে লেভারেজ রেশিও। লেভারেজ হচ্ছে ডেট টু আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। এটা থেকে আমরা কি বুঝি? যে কোম্পানিজ ক্যাপিটাল স্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু ক্লিয়ার দোজ অব্লিগেশন। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে একটা কোম্পানির যে ক্যাপিটাল স্ট্রাকচার কি আমরা আগের ক্লাসে আলোচনা করছি যে একটা ফার্ম কোন সোর্স থেকে কতটুকু ফান্ড কালেক্ট করবে, সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে বোঝা যায়। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারের যে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনগুলো আছে, যে আমি বন্ড ইস্যু করে টাকা নিয়ে আসছি, আমি শেয়ার ইস্যু করে টাকা নিয়ে আসছি, তো এগুলো পে অফ করার যে অ্যাবিলিটি, সেটা আমরা এই লেভারেজ রেশিও থেকে বুঝতে পারি। আর ফাইনালি আমরা দেখব ডুপন্ট অ্যানালাইসিস। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখি এখন। প্রথমে হচ্ছে লিকুইডিটি রেশিও বা তারল্য অনুপাত। এটা থেকে বুঝতে পারি যে আমাদের ফার্মের কি শর্ট টার্ম অব্লিগেশনগুলো মিট আপ করার অ্যাবিলিটি কতটুকু। তো প্রথম এই লিকুইডিটি রেশিওগুলো হচ্ছে কি কারেন্ট রেশিও, কুইক রেশিও, ক্যাশ রেশিও, আর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তাহলে কারেন্ট রেশিও কি? কারেন্ট রেশিও হচ্ছে যে কারেন্ট অ্যাসেট ও কারেন্ট লায়াবিলিটির যে রেশিওটা, তাহলে সেটা হচ্ছে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলো? যে অ্যাসেটগুলোর ম্যাচুরিটি লেস দ্যান 1 ইয়ার। কারেন্ট লায়াবিলিটিও সেম, যে অব্লিগেশনগুলো আমার 1 বছরের মধ্যে হচ্ছে পে অফ করতে হবে, সেগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট যেমন ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটি, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, তো এগুলো হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটি কোনগুলো? অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এই জিনিসগুলো হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি। আচ্ছা, কুইক রেশিও কি? কুইক রেশিও হচ্ছে কুইক অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি তো আমরা আগেই দেখলাম। কুইক অ্যাসেট বলতে কি বোঝায়? কুইক অ্যাসেট বলতে বোঝায় যে আমার কারেন্ট অ্যাসেট থেকে আমার যে ইনভেন্টরি বা এটা স্টক হিসেবে থাকতে পারে, আর প্রিপেইড এক্সপেন্স। তাই প্রিপেইড এক্সপেন্স আর
ইনভেন্টরি এই দুইটা মাইনাস করলে, কারেন্ট অ্যাসেট থেকে এই দুইটা মাইনাস করলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কুইক অ্যাসেট। আর কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে কুইক রেশিও। এটার আরেকটা নাম হচ্ছে কি অ্যাসিড টেস্ট রেশিও। পরীক্ষায় থাকতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ কুইক রেশিও, সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাশ রেশিও। ক্যাশ রেশিও কি? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, সেটা হচ্ছে ক্যাশ রেশিও। আর ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যেটা, এটা হচ্ছে আমাদের কারেন্ট রেশিওটাকেই, এই কারেন্ট রেশিওটাকেই ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও হিসেবে ডাকা হয়। আচ্ছা, এরপর আসি সলভেন্সি রেশিও। তাহলে সলভেন্সি রেশিও থেকে আমরা জানি যে লং টার্ম অব্লিগেশনগুলো পে অফ করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে সলভেন্সি রেশিও। তাহলে সলভেন্সি রেশিওর মধ্যে আছে ডেট ইকুইটি রেশিও। নাম থেকে বোঝা যায় যে ফার্মের যে ডেট, ডেট বলতে আমরা হচ্ছে লং টার্ম ডেটকে বুঝাই, লং টার্ম ডেট ডিভাইডেড বাই ওনার্স ইকুইটি বা ইকুইটি। আর ডেট টু অ্যাসেট রেশিও কি? যে টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। ইন্টারেস্ট কাভারেজ রেশিও আমরা আগের ক্লাসেও দেখছিলাম যে আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স, মানে ইন্টারেস্ট এক্সপেন্সের কতটুকু হচ্ছে আমাদের অপারেটিং প্রফিট, দ্যাট ইজ ইন্টারেস্ট কাভারেজ রেশিও। আর টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও, জাস্ট এই ইন্টারেস্ট কাভারেজ রেশিওটারই আরেক নাম হচ্ছে টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও। এরপর আসি আমাদের প্রফিটেবিলিটি রেশিওগুলো। তাহলে প্রফিটেবিলিটি রেশিওগুলো মেজার করে আমার কি প্রফিট আর্ন করার যে অ্যাবিলিটি, আমার ইন ফিউচার কতটুকু প্রফিট আমি আর্ন করতে পারবো, আদৌ পারবো কিনা, সেগুলো প্রফিটেবিলিটি রেশিওগুলো থেকে বোঝা যায়। তাহলে এই রেশিওগুলো যত বেশি হবে ফার্মের প্রফিটেবিলিটি তত বেশি হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সেম, আমরা যে লিকুইডিটি, সলভেন্সি এগুলো দেখে আসলাম, তো রেশিওগুলো বেশি হওয়া মানে এই ফার্মটার এই বিষয়গুলোতে প্রফিটেবিলিটি রেশিও বেশি মানে এই ফার্মটা মোর প্রফিটেবল। আচ্ছা, নেট প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিন কি? সেলসের কতটুকু আমার নেট প্রফিট, সেটা হচ্ছে নেট প্রফিট মার্জিন। আমার যে 100 টাকা সেলস হলো, এই 100 টাকা সেলস থেকে আলটিমেটলি আমার হচ্ছে নেট প্রফিট কত, মানে এই নেট প্রফিটটা সেলসের কত পার্সেন্ট, সেটাই হচ্ছে আমার নেট প্রফিট মার্জিন। গ্রস প্রফিট মার্জিন কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস। তাহলে গ্রস প্রফিট কীভাবে পাই? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা পাই গ্রস প্রফিট। রিটার্ন অন অ্যাসেট। তাহলে রিটার্ন অন অ্যাসেট মানে কি? অ্যাসেটের উপর যে রিটার্নটা, তাহলে অ্যাসেটের উপর রিটার্ন বা নেট প্রফিট। রিটার্ন অন ইকুইটি, ইকুইটির উপর যে আমাদের নেট প্রফিটের কত অংশ। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে ইবিট বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এখন ক্যাপিটাল এমপ্লয়েড কি? ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করলে যেটা থাকে সেটি হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও থেকে একটা ফার্ম কতটুকু তার অ্যাসেটকে ইউটিলাইজ করতে পারে, মানে কতটুকু এক্সিলেন্সি দেখায় প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারে, সেটা আমরা বুঝতে পারি অ্যাক্টিভিটি রেশিও থেকে। তাহলে প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হচ্ছে নেট যে ক্রেডিট সেলস আছে ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ক্রেডিট সেল আর অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের যে রেশিওটা, সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। আচ্ছা, ইনভেন্টরি টার্নওভার কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। আর টোটাল অ্যাসেট টার্নওভার হচ্ছে সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তেইশ সেলস ইনভেন্টরি হচ্ছে 365 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার। আচ্ছা, এবার আসি ডুপন্ট অ্যানালাইসিস। ডুপন্ট অ্যানালাইসিস কি? যে একটা ফ্রেমওয়ার্ক যেটা কি করে কোম্পানির ফান্ডামেন্টাল পারফরমেন্সটাকে মেজার করে। এটা ডুপন্ট অ্যানালাইসিস সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন যে 1919 সাল থেকে এটা ইউজ করা হয়। মেইনলি হচ্ছে ডিফারেন্ট ড্রাইভার দেখা হয় কিসের? রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটিটাকে ব্রেকডাউন করে এই ডুপন্ট অ্যানালাইসিস করা হয়। তো ডুপন্ট অ্যানালাইসিসের আমরা ফর্মুলা দেখি। প্রথমেই হচ্ছে যে 3 ফ্যাক্টর। ডুপন্ট অ্যানালাইসিসের 3টা ফ্যাক্টর কী? একটা হচ্ছে এনপিএম, নেট প্রফিট মার্জিন, আর একটা হচ্ছে এটি মানে অ্যাসেট টার্নওভার, আর হচ্ছে ইকুইটি মাল্টিপ্লায়ার। তাহলে নেট প্রফিট মার্জিন আমরা আগেই দেখলাম। নেট প্রফিট মার্জিন কি? সেলসের কতটুকু নেট প্রফিট বা নেট ইনকাম, তাহলে নেট ইনকাম বাই রেভিনিউ বা সেলস। আর অ্যাসেট টার্নওভার হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। আর ইকুইটি মাল্টিপ্লায়ার হচ্ছে অ্যাভারেজ টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি। আচ্ছা, আমরা যদি 5 ফ্যাক্টরসে যাই তাহলে কী কী আছে? আর এই 3টা রেশিও কিন্তু মাল্টিপ্লাই হবে। ডুপন্ট অ্যানালাইসিসে হচ্ছে, ডুপন্ট অ্যানালাইসিস বলতে এটা হচ্ছে আরওই,
রিটার্ন অন ইকুইটি সমান নেট প্রফিট মার্জিন ইন্টু অ্যাসেট টার্নওভার আর হচ্ছে ইন্টু ইকুইটি মাল্টিপ্লায়ার। তাহলে পরের পার্ট হচ্ছে 5 স্টেপ ডুপন্ট অ্যানালাইসিস। এটাও সেম, প্রত্যেকটা রেশিও হচ্ছে কিন্তু মাল্টিপ্লাই হবে। একটা হচ্ছে ট্যাক্স বার্ডেন সেটা কি, প্রি ট্যাক্স ইনকামের কতটুকু নেট ইনকাম, প্রি ট্যাক্স যে ইনকাম ছিল তার কত পার্সেন্ট আমার নেট ইনকাম থাকতেছে। ধর প্রি ট্যাক্স ইনকাম হচ্ছে 100 টাকা, সেখান থেকে 30 টাকা আমি ট্যাক্স দিলাম, দিয়ে 70 টাকা নেট প্রফিট থাকলো। তাহলে আমার দেখা যাবে যে 70/100 এটা হচ্ছে 70% বা 0.70, এটা হবে ট্যাক্স বার্ডেন। এরকমভাবে হচ্ছে অ্যাসেট টার্নওভার, তারপর হচ্ছে লেভারেজ রেশিও। এই লেভারেজ রেশিওর আরেক নামই কিন্তু হচ্ছে ইকুইটি মাল্টিপ্লায়ার। তারপর ইন্টারেস্ট বার্ডেন কি, এই যে ট্যাক্স বার্ডেনের মতো ইন্টারেস্ট বার্ডেন হচ্ছে যে অপারেটিং ইনকাম মানে কি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এটা হচ্ছে এটার কত অংশ প্রি ট্যাক্স ইনকাম। তাহলে এটা থেকে হচ্ছে আমরা ইন্টারেস্টটা বাদ দিলেই তো প্রি ট্যাক্স ইনকাম পাই। তাহলে ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর কতটুকু থাকতেছে সেটা এই এবিটের কত পার্সেন্ট, সেটাই হচ্ছে ইন্টারেস্ট বার্ডেন। আর ফাইনালি অপারেটিং মার্জিন হচ্ছে অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই রেভিনিউ। অপারেটিং ইনকাম মানে আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, তাহলে অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস, এটা হচ্ছে অপারেটিং মার্জিন। তো এই 5টা মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে ডুপন্ট অ্যানালাইসিসের রিটার্ন অন ইকুইটি। এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে হুইচ ইজ নট আ ফ্যাক্টর অফ ROE, তাহলে সেটা দিয়ে যে ফর ডুপন্ট অ্যানালাইসিস হুইচ ইজ নট ইনক্লুডেড ইন ROE, ধরেন এ নাম্বারে দিল ট্যাক্স বার্ডেন, বি নাম্বারে দিল অ্যাসেট মাল্টিপ্লায়ার, সি নাম্বারে দিল ফাইন্যান্সিয়াল লেভারেজ, আর ডি নাম্বারে দিল ধরেন নান অফ দ্য অ্যাবভ, তাহলে অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, এরপর আরও কিছু রেশিও আছে, যেমন প্রাইস আর্নিং রেশিও, নামের মধ্যে আছে প্রাইস আর্নিং রেশিও। তাহলে প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস। আর ইপিএস হচ্ছে আর্নিংস পার শেয়ার, সেটা আমরা কীভাবে পাই, নেট প্রফিট থেকে, যে আমাদের প্রিফার্ড শেয়ার হোল্ডার কারা, যে প্রিফার্ড শেয়ার হচ্ছে একটা হাইব্রিড সিকিউরিটি যারা হচ্ছে ডিভিডেন্ডটা ফিক্সড রেটে পায়, আবার ডিভিডেন্ড পায় কিন্তু ফিক্সড রেটে। আচ্ছা, নেট প্রফিট থেকে ওই প্রিফার্ড ডিভিডেন্ডটা মাইনাস করে তারপর হচ্ছে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার বা কমন শেয়ার দিয়ে ডিভাইড করলে আমরা পাই কি, ইপিএস বা আর্নিংস পার শেয়ার। ডিভিডেন্ড পে আউট রেশিও কোনটা, ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে নেট প্রফিটের কত অংশ ডিভিডেন্ড হিসেবে দেওয়া হচ্ছে। ধরেন আমার নেট প্রফিট বা নেট ইনকাম 100 টাকা, আমি এখান থেকে ডিভিডেন্ড দিলাম 30 টাকা, তাহলে আমার ডিভিডেন্ড পে আউট রেশিও কত, 30/100, তাহলে 30% বা 0.30, এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। রিটেনশন রেশিও কি, নেট প্রফিট থেকে ডিভিডেন্ড মাইনাস করার পর যেটা থাকে, তাহলে ওই সেম এক্সাম্পল যদি ধরি, আমার 100 টাকা নেট প্রফিট, সেখান থেকে আমি 30 টাকা ডিভিডেন্ড দিলাম, নেট প্রফিট 100, এটা যদি করি তাহলে 100 - 30/100, তাহলে এখান থেকে আসে 70% বা 0.70। আবার 1 - ডিভিডেন্ড পে আউট রেশিও করেও কিন্তু রিটেনশন রেশিও পাওয়া যায়। কারণ কি, ডিভিডেন্ড পে আউট রেশিও প্লাস রিটেনশন রেশিও ইকুয়াল কিন্তু 1, কারণ ডিভিডেন্ড যতটুকু দেব, নেট প্রফিটের যত অংশ ডিভিডেন্ড দিব, বাকিটা তো আমাদের এই রিটেনশন রেশিও হিসেবে রয়ে যাবে, ততটুকু রিটেন করতেছি। তাহলে 1 - যদি আমরা 0.30 করি, 30% ডিভিডেন্ড, তাহলে যেখান থেকেও কিন্তু 0.70 পাবো। সো এটা ছিল আরও কিছু রেশিও। এবার আসি টাইম সিরিজ অ্যানালাইসিস। তো টাইম সিরিজ অ্যানালাইসিস কি, একটা ডাটা সেট যেটা কি করে, দ্যাট ট্র্যাকস এ স্যাম্পল ওভার টাইম। মানে যেমন এক্সাম্পল যদি দেখি যে ডেইলি ক্লোজিং প্রাইস অফ এ স্টক, মান্থলি ইনফ্লেশন রেট, কোয়ার্টারলি জিডিপি অফ এ কান্ট্রি। মানে টাইম সিরিজ অ্যানালাইসিস হচ্ছে ধরেন বিগত 5 বছরের আমি জিডিপি দেখতেছি যে প্রত্যেক বছর হচ্ছে সাপোজ 10,000 কোটি টাকা করে ইনক্রিজ হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের পরের বছরের, এখন ধরেন 1,70,000 কোটি টাকা আছে, পরের বছর হচ্ছে 1,80,000 কোটি টাকা হবে। বা একটা ফার্মের শেয়ার প্রাইস দেখতেছি বিগত 5 বছর হয় হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে ওঠানামা করতেছে, তো গেস করা যায় যে নেক্সট ইয়ারেও হচ্ছে 30 থেকে 35-এর মধ্যেই থাকবে। তো এটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস, মানে পাস্ট ডাটার উপর বেস করে আমি হচ্ছে প্রেডিকশন করতেছি যে ইন ফিউচার নেক্সট ইয়ার বা নেক্সট 5 ইয়ার্সে কেমন হতে পারে।
এরপর হচ্ছে এই টাইম সিরিজ অ্যানালাইসিসের কিছু কম্পোনেন্ট আছে। কি কি আছে? ট্রেন্ড, সিজনালিটি, সাইক্লিক্যালিটি আর হচ্ছে ইরেগুলার বা র্যান্ডম কম্পোনেন্ট। ট্রেন্ড কি? একটা লং টার্ম আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ট্রেন্ড, যেমন স্টেডি ইনক্রিজ ইন স্টক প্রাইস ওভার সেভারাল ইয়ার্স। ধরেন একটা কোম্পানির শেয়ার, সেটা কি হচ্ছে লাস্ট 20 বছর হয় শুধু বাড়তেছেই, প্রত্যেক বছর ধরেন সাপোজ 1 টাকা 1.5 টাকা করে বাড়ে, মানে কন্টিনিউয়াসলি আপওয়ার্ড স্লোপিং আছে। তাহলে এটা থেকে আমরা এটা দেখে আমরা কি বলতে পারি যে নেক্সট 5 ইয়ার্সও বাড়তে থাকবে। সো এটা হচ্ছে ট্রেন্ড। লং টার্ম আপওয়ার্ড, সেমভাবে ডাউনওয়ার্ডও হতে পারে, যে লাস্ট 10 বছর হয় শুধু কমতেছে, তাহলে আমরা ধরতে পারি সামনেও আরও 2-3 বছর কমবে। এটা হচ্ছে ট্রেন্ড। এরপর আছে হচ্ছে সিজনালিটি কি? রিপিটিং শর্ট টার্ম প্যাটার্নস বেসড অন ফিক্সড পিরিয়ড, যেমন মান্থলি, কোয়ার্টারলি। যেমন কি ধরেন আমাদের দেশে শীতকাল হয়, ধরে নিলাম যে ডিসেম্বরে মেইনলি বেশি শীত থাকে। তো আমরা ধরে নিলাম যে লাস্ট যে কোয়ার্টারটা আমাদের বছরের 4টা কোয়ার্টার, লাস্ট কোয়ার্টারটা মানে শীতকাল থাকে, সবচেয়ে বেশি শীত থাকে। তো এই যে শীত বস্ত্র বিক্রি করে যে প্রতিষ্ঠানগুলো, তো তাদের ক্ষেত্রে কি হওয়ার কথা, এই সময় কিন্তু প্রফিটটা বেশি হওয়ার কথা। তাহলে তাদের যদি আমরা মানে প্রফিটের কম্প্যারিজন করি, কোয়ার্টারলি ডাটা নেই, দেখবো যে প্রত্যেক বছর ধরেন 21, 22, 23, 24, 25 এরকম প্রত্যেক বছর তাদের কি হয় যে ফোর্থ কোয়ার্টারটাতে প্রফিট অ্যাজ ইউজুয়ালের চেয়ে অনেক বেশি হয়। এই 3 কোয়ার্টারে যতটুকু, ধর 3 কোয়ার্টারে সাপোজ হচ্ছে 20 লাখ করে প্রফিট, ফোর্থ কোয়ার্টারে গিয়ে তাদের প্রফিট হচ্ছে 70 লাখ। সো এরকম একটা পার্টিকুলার টাইমে হচ্ছে এটা আপওয়ার্ড বা অন্যরকম প্যাটার্ন দেখা যায়। আচ্ছা, সাইক্লিক্যালিটি কি? লং টার্ম ফ্লাকচুয়েশন উইদাউট এ ফিক্সড পিরিয়ড অফেন লিঙ্ক টু ইকোনমিক সাইকেলস। যেমন হচ্ছে আমরা জানি যে বিজনেস সাইকেল কি হয়, যে অনেক আপওয়ার্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড থাকে, ঠিক আছে। এইটা কিন্তু সহজে, এই সাইক্লিক্যালিটিটা কিন্তু সহজে বোঝা যায় না। লং টার্ম ফ্লাকচুয়েশন উইদাউট এ ফিক্সড পিরিয়ড মানে হচ্ছে এরকম হতে পারে, মানে বাড়তেছে আবার কমতেছে, এখানে অনেক কম বাড়তেছে। তো এই কম বেশিটা হচ্ছে মানে সাইক্লিক্যাল, বিজনেস সাইকেলের জন্য হতে পারে। ইকোনমি হচ্ছে ধরেন এই ভালো হচ্ছে, আবার হচ্ছে ইকোনমি খারাপ হচ্ছে, ইকোনমি ভালো হলে বাড়তেছে আবার কমতেছে, এরকম। আর ফাইনালি ইরেগুলার ও র্যান্ডম কম্পোনেন্ট কি? যেমন আনপ্রেডিক্টেবল র্যান্ডম ভ্যারিয়েশন কস্ট বাই আনএক্সপেক্টেড ইভেন্ট, যেমন স্টক ক্র্যাশ ডিউ টু জিও পলিটিক্যাল টেনশন। ধরেন এই যে 8-9-এর দিকে বা হচ্ছে 1930-এর দিকে শেয়ার মার্কেটে যে কলাপস করছিল, বা হচ্ছে ধরেন হঠাৎ করে সরকার পতন বা এই টাইপের ইভেন্টের কারণে হচ্ছে কি হয়, র্যান্ডমলি হচ্ছে ধরেন শেয়ার প্রাইস বেড়ে যাওয়া বা খুব কমে যাওয়া, এরকম ইরেগুলার বা র্যান্ডম একটা ইফেক্টের কারণে ডাটার হচ্ছে অনেক চেঞ্জ হতে পারে। তো এটা হচ্ছে ইরেগুলার বা র্যান্ডম কম্পোনেন্ট। আচ্ছা, এরপর আসি অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন অফ টাইম সিরিজ। এই টাইম সিরিজ ডাটা আমরা ব্যবহার করলে আমাদের মানে সুবিধাটা কি? সেটা হচ্ছে প্যাটার্ন আর ট্রেন্ড ফলো করে, হিস্টোরিক্যাল একটা প্যাটার্ন ফলো করে। যেমন কি যে লাস্ট 20 বছর ধরে কি হচ্ছে, একটা কোম্পানির প্রফিট বাড়তেছে, বা ধরেন প্রফিটের রেটটা 10-12%-এর মধ্যে বা 10-15%-এর মধ্যে এই রেঞ্জে থাকতেছে। সেটা থেকে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে ফিউচারেও এরকম বাড়বে বা এই রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, সাপোর্ট কোয়ান্টিটি ফরকাস্টিং। হ্যাঁ, যে কোয়ান্টিটি ফরকাস্টিং করতে পারতেছি আমরা, যে আমাদের দেশের জিডিপি হচ্ছে 1,60,000 বা 70,000 কোটির ঘরে। সো এইরকমই থাকবে, মানে এই রেঞ্জেই থাকবে। আমরা একদম এক্স্যাক্ট একটা নাম্বার বলতে পারতেছি যে এর কাছাকাছি একটা নাম্বার হবে, কোয়ান্টিটিভ ফোরকাস্টিং করতে পারতেছি আমরা। ক্যান বি অ্যাপ্লাইড অ্যাক্রস ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড টাইম ফ্রেম। তাইলে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে ডিফারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, আবার হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ের ক্ষেত্রেও সেটা হতে পারে। ধরেন আমি আগের 20 বছর দেখে পরের 20 বছর প্রেডিক্ট করতে পারতেছি, বা আগের হচ্ছে 3 ধরনের ডাটা থেকে পরে 3 ধরনের ডাটা প্রেডিক্ট করতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের টাইম সিরিজের অ্যাডভান্টেজ। এখন লিমিটেশন কি? যে হিস্টোরিক্যাল প্যাটার্নটা সবসময় কিন্তু রিপিট হবে এরকম না, ঠিক আছে। আমরা ছিল আগের 10 বছর প্রফিট হয়েছে, পরের 10 বছর প্রফিট হবে, এটা কিন্তু গ্যারান্টেড না, এটা কিন্তু নাও হতে পারে।
সো এটা একটা লিমিটেশন। সেন্সিটিভ টু আউটলায়ার অ্যান্ড সাডেন শক। এখন হঠাৎ করে যদি কোনো কিছু হয়, যেমন আমাদের 5ই আগস্ট, সো এই সাডেন কোনো ইভেন্টের জন্য এই প্যাটার্নটা কিন্তু আসলে প্রযোজ্য না। আগে যেরকম ছিল, হুট করে সাডেন কোনো শকের কারণে সেটা হচ্ছে, অথবা আউটলায়ার। আউটলায়ার কি? ধরেন আমরা ধরতেছি যে 10 থেকে 20%-এর মধ্যে প্রফিট ভ্যারি করবে, কিন্তু এক বছর হয়ে গেছে এই 60%, আবার এক বছর ধরেন নেগেটিভে চলে আসছে। সো এই যে এই আউটলায়ারগুলো, এগুলো হচ্ছে প্রেডিক্ট করা যায় না এই টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে। আর রিকোয়ার স্টেশনারি আর ট্রান্সফরমেশন ফর সার্টেন মডেল। স্টেশনারিটিটা দরকার, মানে এই প্যাটার্নটা হচ্ছে একদম স্টেশনারি একটা প্যাটার্ন, যে বাড়তেছে বা 2 বছর বাড়তেছে, 1 বছর কমছে, আবার 2 বছর বাড়ছে, 1 বছর কমছে, এরকম একটা স্থিরতা থাকলে সেটা প্রেডিক্ট করতে পারে, অন্যথায় এটা আসলে কার্যকর না। ক্যান বি কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট কারেক্টলি। এটা হচ্ছে একদম এক্স্যাক্ট কারেক্টলি ইমপ্লিমেন্ট করা যায় না, কারণ আমরা এক্স্যাক্টলি পাস্ট ডেটার উপর নির্ভর করে আসলে অ্যানালাইসিসটা করি। আচ্ছা, অ্যাপ্লিকেশন কি আমাদের ফাইন্যান্সের টাইম সিরিজ অ্যানালাইসিসের? এটা হচ্ছে আমরা স্টক প্রাইস ফরকাস্ট করতে পারি। হ্যাঁ, যে একটা কোম্পানির শেয়ারের দাম হচ্ছে এখন 30 টাকা, গত বছর কত ছিল? 25 টাকা, আগের বছর ছিল 30 টাকা, তার আগে 35, 40। তাইলে এই যে একটা প্যাটার্ন, যে শেয়ারের দাম এই রেঞ্জের মধ্যে আছে, এটা থেকে কিন্তু আমরা শেয়ার প্রাইসটা প্রেডিক্ট করতে পারি। আর রিস্ক ম্যানেজমেন্ট, ফরকাস্টিং ভোলাটিলিটি টু এস্টিমেট ভ্যালু এট রিস্ক। তাহলে এই যে ভোলাটিলিটিটা, যে কতটুকু ভোলাটিলিটি, ধরেন কোম্পানি এর শেয়ার হচ্ছে এরকম, ইয়ার 1, 2, 3, তাহলে এই কোম্পানির শেয়ার হচ্ছে 20 টাকা ছিল, 22 টাকা, 24 টাকা হয়েছে, এরকম ভোলাটিলিটি। আর বি কোম্পানির শেয়ার হচ্ছে 20 টাকা ছিল, তারপর এখানে 70 টাকা, তারপর এখানে হয়ে গেছে 5 টাকা। তাহলে এই যে এর ভোলাটিলিটিটা বেশি, যদিও হচ্ছে সেকেন্ড ইয়ারে কিন্তু অনেক বেশি হয়েছে, কিন্তু থার্ড ইয়ারে হচ্ছে অনেক কম। সো এটার ভোলাটিলিটিটা বেশি। আর এটা হচ্ছে, কারণ এখানে যদি 18 ধরি, তাহলেও হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা, মানে রিস্কটা কম, ভোলাটিলিটিটা কিন্তু কম। তো ভোলাটিলিটিটা বোঝা যায় পাস্ট ডেটার উপর বেস করে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে অপটিমাইজ অ্যাসেট অ্যালোকেশন বেসড অন প্রেডিক্টেড রিটার্ন। এখন আমি প্রেডিক্টেড রিটার্ন প্রেডিক্ট করতেছি যে এই অ্যাসেটে হচ্ছে প্রফিট 30%, বি অ্যাসেটে 20%, মানে লাস্ট 15, 20, 30 বছরেরটা দেখে সি অ্যাসেটে হচ্ছে 10%। এইভাবে প্রেডিক্ট করে আমি হচ্ছে পোর্টফোলিও করতে পারি যে তাহলে এ অ্যাসেটে রিটার্ন বেশি, এখানে আমি বেশি ইনভেস্ট করব, বি অ্যাসেটে কম, সি অ্যাসেটে আরও কম। সো এরকম করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা যায় প্রেডিক্টেড ডাটা থেকে। ইকোনমিক ফরকাস্টিং হচ্ছে যেমন জিডিপি, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেটের ট্রেন্ড দেখে এগুলো হচ্ছে প্রেডিক্ট করা যায়। আর অ্যালগরিদমিক ট্রেডিং হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পাস্ট ডেটা ব্যবহার করে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, প্রেডিকশন বা ফরকাস্টিং করতে পারি। এখন আমরা এই যে টাইম সিরিজ অ্যানালাইসিস দেখলাম আর রেশিও অ্যানালাইসিস দেখলাম, এগুলা থেকে আমরা কিছু প্রশ্ন দেখি। প্রথমে হচ্ছে সময়ক্রম বিশ্লেষণ বা টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে কি তথ্য পাওয়া যায়। কোশ্চেন করলো আপনাকে যে কী তথ্য পাওয়া যায়। এখন উত্তর হচ্ছে আর্থিক ক্ষমতার দীর্ঘমেয়াদী প্রবণতা। তাহলে এটা হচ্ছে আপনার বলতে পারে যে আর্থিক ক্ষমতার স্বল্পমেয়াদী প্রবণতা, অথবা অন্য আরও কিছু অপশন দিয়ে থাকলো। তো আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে কী করি, একটা প্রতিষ্ঠানের যে আর্থিক সক্ষমতা সেটার হচ্ছে দীর্ঘমেয়াদী যে ট্রেন্ড সেটা দেখি। সময়ক্রম বিশ্লেষণের জন্য কী ধরনের ডেটা প্রয়োজন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একাধিক অর্থ বছরের একই ধরনের ডেটা। এখন ধরেন আপনি দেখতে যাচ্ছেন যে ইনফ্লেশন রেটটা এখন 2025-26 সালের ইনফ্লেশন রেটটা কেমন হতে পারে। তো তার জন্য আপনি কি দেখলেন, 25 সালের হচ্ছে ইনফ্লেশন ছিল সাপোজ 7.5%, 24 সালে ইনফ্লেশন ছিল 6.5%, 23 সালে জিডিপি গ্রোথ রেট ছিল 7.9%, 22 সালে জন্মহার ছিল এত। তাহলে এই যে যদি ভ্যারাইটিস অফ ডাটা নেন, ডিফারেন্ট ডাটা নেন, মানে ইয়ারটা ঠিক রাখলেন যে আপনি লাস্ট 10 বছরেরই নিচ্ছেন, কিন্তু এক এক বছর এক এক ডাটা নিলেন, সেটা থেকে তো আপনি হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে ইনফ্লেশনের ডাটা প্রেডিক্ট করতে পারবেন না। সো আপনাকে নিতে হবে একাধিক অর্থ বছরের একই ধরনের ডেটা।
হ্যাঁ, আবার 1 বছরের ডাটা দিয়ে আপনি প্রেডিক্ট করলেন এই বছর 10% মানে পরের বছরও 10%, এটা হবে না। আপনার তো একটা ট্রেন্ড খুঁজে বের করতে হবে যে লাস্ট 15-20 বছর বা 10 বছর বা অন্তত 5 বছর কেমন ছিল, সেটা দেখে আপনি পরেরটা গেস করতে পারেন। আচ্ছা, এরপর যদি একটি প্রতিষ্ঠানের চলতি অনুপাত কারেন্ট রেশিও গত 3 বছরে ধারাবাহিকভাবে বাড়ে, চিন্তা করেন আমরা কি বললাম, কারেন্ট রেশিও কিসের রেশিও? লিকুইডিটি রেশিও, লিকুইডিটি বা তারল্য। তাইলে গত 3 বছরে ধারাবাহিকভাবে এই কারেন্ট রেশিও বাড়তেছে, এর মানে কি ওর লিকুইডিটির অবস্থা ভালো, আমরা এখান থেকে বলতে পারি যে তার তারল্য পরিস্থিতি উন্নতির দিকে বা ভালো। আর রেশিও অ্যানালাইসিস আর সময়ক্রম বিশ্লেষণের পার্থক্য কি? দেখেন, এটা বলছে রেশিও অ্যানালাইসিস সময়ক্রম অ্যানালাইসিসের পার্থক্য হচ্ছে, রেশিও অ্যানালাইসিস আমরা কি দেখি যে একই সময়ের ডেটা লাগে, কিন্তু আমি যদি ধরেন কারেন্ট রেশিও বের করব 2025 সালের এবিসি কোম্পানির কারেন্ট রেশিও বের করব, তার জন্য আমি কি করলাম, এবিসি কোম্পানির 2025 সালের কারেন্ট অ্যাসেটগুলো নিলাম আর 24 সালের কারেন্ট লায়াবিলিটিস নিলাম, তাইলে কি হবে? না, আমার রেশিও অ্যানালাইসিসের জন্য আমার সেম টাইমের ডাটা লাগবে, আর এই যে টাইম সিরিজ অ্যানালাইসিসের জন্য আমার একাধিক বছরের সেম ডাটা লাগবে, একাধিক বছরের ডাটা। আর রেশিও অ্যানালাইসিসে সেম ডাটা, একই বছরের ডাটা, একই সময়ের ডাটা। আচ্ছা, অনুপাত বিশ্লেষণ কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে? সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বিভিন্ন ডেটা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমার অ্যাসেট হতে পারে, লায়াবিলিটিস হতে পারে, ইন্টারেস্ট এক্সপেন্স হতে পারে, আমার রিটার্ন হতে পারে, ক্যাশ ইনফ্লো আউটফ্লো হতে পারে। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বিভিন্ন ডাটাকে প্রেডিক্ট করে এই টাইম সিরিজ অ্যানালাইসিস। আর ফাইনালি হচ্ছে দ্রুত অনুপাত, কী ধরনের অনুপাত? এটা হচ্ছে তারল্য অনুপাত। দ্রুত অনুপাত মানে হচ্ছে কুইক রেশিও, কুইক রেশিও হচ্ছে একটা লিকুইডিটি। আচ্ছা, প্রজেকশন অফ ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কি? যে প্রসেস অফ ফরকাস্টিং দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইমিং অফ ফান্ডস এ বিজনেস উইল নিড টু মিট ইটস অপারেশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ অবজেক্টিভ। তাহলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কি? যে ফোরকাস্ট করা আমার কতটুকু ফান্ড লাগবে, আমার অপারেশনাল, ইনভেস্টমেন্ট, এই কাজগুলো করার জন্য আমার কতটুকু ফান্ড লাগবে, সেটা হচ্ছে ফোরকাস্ট করা। এটার পারপাস কি? যে এনশিওর সাফিসিয়েন্ট ফান্ড আর অ্যাভেলেবল হোয়েন নিডেড। তাহলে আমি দেখতেছি যে এখন থেকে আমি গেস করতেছি যে আমার সেল যখন প্রত্যেক বছর 10% করে বাড়তেছে, তাহলে আমার 2030 সালে গিয়ে কি পরিমাণ এই যে সেল বাড়বে, এই প্রোডাকশনটাকে সাপোর্ট করার জন্য আমার কতটুকু ফান্ড কালেক্ট করতে হবে। তো এটা কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের মাধ্যমে জানা যায় সাফিসিয়েন্ট ফান্ড সম্পর্কে। তারপর কি? অ্যাভয়েড ওভার ক্যাপিটালাইজেশন, আন্ডার ক্যাপিটালাইজেশন। এখন ধরেন উল্টোটা, যে আমি দেখতেছি যে আমার প্রত্যেক বছর সেলস কমে যাচ্ছে, গ্রোথ রেটটা নেগেটিভ, তাহলে আমার হচ্ছে এই ফিউচারে হচ্ছে ক্যাপিটাল যাতে আমার মানে আইডল পড়ে না থাকে। আমি ফান্ড কালেক্ট করে রাখলাম 10 কোটি, ইউজ করলাম 3 কোটি, আমার 7 কোটি পড়ে থাকলো, 7 কোটির জন্য আমার ইন্টারেস্ট ঠিকই দেওয়া লাগতেছে। তো এইটা যাতে না হয়, আমার ফান্ড যাতে, ক্যাপিটাল যাতে আইডল পড়ে না থাকে। আচ্ছা, প্ল্যান ফর শর্ট অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সিং। এখন শর্ট টার্ম, লং টার্ম ফাইন্যান্সিংয়ের প্ল্যান করতে হবে এক্স্যাক্ট, যাতে এরকম না হয় যে আমি সব ফান্ড ইনভেস্ট করে ফেলছি, এখন আমার হচ্ছে যে ডে টু ডে অপারেশন চালানোর জন্য বা শর্ট টার্ম যে অব্লিগেশনের জন্য আমার কাছে আমার একটা অ্যাকাউন্টস পেয়েবল আছে, 6 মাস পর পে অফ করতে হবে, সেই টাকা দেওয়ার মতো আমার টাকা নাই। সো এটা যাতে না হয়, শর্ট টার্ম লং টার্ম দুইটা ফাইন্যান্সিংই প্ল্যান অনুযায়ী করতে হবে এই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের মাধ্যমে। আর কি? এইড ইন বাজেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তাহলে বাজেটিংয়ের ক্ষেত্রে হেল্প করে। আমি আমার ধরেন বাজেট করতেছি যে আমি হচ্ছে এই 26 জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমার কতটুকু কি লাগবে, আমার প্রফিট কতটুকু হবে, আমার হচ্ছে আমার কি কি ফান্ড লাগবে, এই ফান্ডগুলো কোথা থেকে আনবো, একদম ডিটেলস বাজেটিংয়ের ক্ষেত্রে এটা হেল্প করে। আর হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে আমি হচ্ছে এই ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো থাকবে, তাহলে ইনভেস্টমেন্ট করার জন্য আমি হচ্ছে এই ফান্ডটা কীভাবে পাবো, এই জিনিসগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট থেকে জানা যায়। আচ্ছা, ফাইন্যান্সিয়াল প্রজেকশন করার ক্ষেত্রে কী কী স্টেপ ফলো করতে হয়? প্রথমে দেখেন কি এস্টিমেট করবেন, আপনার হচ্ছে সেলস বা রেভিনিউটাকে এস্টিমেট করবেন। এখন ফোরকাস্টিং করতে গেলে বা প্রজেকশন করতে গেলে কিন্তু আমরা শুরু করি আসলে সেলস থেকে, যে সামনের বছর আমার সেলস ধরেন 50% বাড়বে বা বাড়াতে চাই আমি, তাহলে সেলস যদি 50% বাড়াতে চাই, তাহলে এরপর কি, যে 50% যে সেলস বাড়বে এর জন্য প্রোডাকশন অপারেটিং কস্ট হচ্ছে, অপারেটিং কস্ট কেমন হবে, বা সেলস যদি 50% বাড়ে তাহলে হচ্ছে
সেটা এই যে 50% বাড়বে বা বাড়তে পারে সেটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমি হিস্টোরিক্যাল ট্রেন্ড দেখবো যে না আমার লাস্ট 3-4 বছর হয় 20%, 25%, 30% করে বাড়তেছে, সামনেও বাড়বে। তারপর মার্কেট অ্যানালাইসিস, যে মার্কেটের অবস্থা ভালো এখন, তাহলে আমার সেলস বাড়বে। তারপর হচ্ছে কি গ্রোথ অ্যাজাম্পশন, ওই যে দেখলাম যে 10%, 20%, 30% করে আমার বাড়তেছে, তো এগুলো দেখে আমি সেলসটাকে এস্টিমেট করব। তারপর প্রোডাকশন বা অপারেশনাল কস্টটাকে ইনক্লুড করব, এই এস্টিমেট করব কিভাবে? আমি দেখবো যে আমার র ম্যাটেরিয়াল কস্ট কেমন হবে, লেবার, আমি সামনে লেবার পাবো কিনা, লেবারের খরচ বাড়বে কিনা, এই জিনিসগুলো, ওভারহেড, আদার এক্সপেন্স, আমার অ্যাডভার্টিজমেন্টের খরচ বাড়বে কিনা, অ্যাডমিনিস্ট্রেটিভের খরচ বাড়বে কিনা। সো এই যে খরচগুলো, এগুলো দেখবো যে আমার প্রোডাকশন করতে গিয়ে এই সেলসটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে এই প্রোডাকশনটা, এই প্রোডাকশন করতে গিয়ে আমার প্রোডাকশনের সাথে কী কী খরচ, অপারেশনের সাথে কী কী খরচ, সেই খরচটা এস্টিমেট করতে হবে। এখন আমি সেলস বা রেভিনিউ এস্টিমেট করলাম, খরচ এস্টিমেট করলাম। এখন কি আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে না? ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি? যে আমি যে ইনভেস্টমেন্টগুলো করব, মেশিনারি কিনবো, ইকুইপমেন্ট কিনবো, বা আমি হচ্ছে এই ঢাকায় শুধু আমার ব্রাঞ্চ আছে, আমি এরপর হচ্ছে রাজশাহীতে একটা ব্রাঞ্চ খুলবো, চিটাগাংয়ে একটা খুলবো, ময়মনসিংহে একটা খুলবো, খুলনা বরিশালে খুলবো। তো এক্সপ্যানশনের জন্য আমার হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে লাগবে, আমার সাপোজ 20 কোটি টাকা লাগবে, 20 কোটি টাকা আমি কোথা থেকে কালেক্ট করব? সো সেটা এস্টিমেট করতে হবে। এরপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালটাকে ডিটারমাইন করতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল আমরা দেখছি যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এই যে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আমার একটা ব্যালেন্স রাখতে হবে, সেটা কতটুকু? আমি কি কারেন্ট অ্যাসেট খুব বেশি রাখবো নাকি কারেন্ট লায়াবিলিটিস বেশি রাখবো? তো এই দুটার মধ্যে যে আমার ব্যালেন্সটা, সেটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে, সেটাও প্রেডিক্ট করতে হবে। ক্যালকুলেট টোটাল ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, টোটাল ফান্ডস নিডেড, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওয়ার্কিং ক্যাপিটাল, অপারেটিং এক্সপেন্স। তাহলে এই যে এই তিনটা কভার করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমি যে ইনভেস্টমেন্টগুলো করবো সেই ফান্ডটা, তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি মাইনাস কারেন্ট লায়াবিলিটি, আর অপারেটিং এক্সপেন্স, এই তিনটা জিনিস আমার কভার করতে হবে। আইডেন্টিফাই সোর্সেস অফ ফান্ডস, তাহলে আমি কি ইন্টারনাল ফাইন্যান্সিং করবো? ইন্টারনাল ফাইন্যান্সিং করতে ওই যে আমি নেট প্রফিটের একটা অংশ রেখে দিই রিটেইন আর্নিং, নাকি এক্সটার্নাল ফাইন্যান্সিং করবো? যদি এক্সটার্নাল ফাইন্যান্সিং করি, কোনটা থেকে নেব? শেয়ার ইস্যু করবো নাকি বন্ডের মাধ্যমে নিব? তাহলে কীভাবে হচ্ছে আমি ফান্ডটা কালেক্ট করব? এরপর আসি প্রোফর্মা স্টেটমেন্ট। প্রোফর্মা স্টেটমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স, মানে আমি আগেই অ্যাডভান্সে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিপেয়ার করতে, সেটা ব্যালেন্স শিট হোক, ইনকাম স্টেটমেন্ট হোক, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হোক। কীভাবে অ্যাডভান্সে কীভাবে প্রিপেয়ার করতেছি? প্রজেকশন আর অ্যাজাম্পশন টু এস্টিমেট দ্য ফিউচার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আর পজিশন। তাহলে আমার ফিউচারের, আমার ফার্মের পারফরমেন্স কেমন হবে, সেটা আমি এখন বসে প্রেডিক্ট করে একটা প্রোফর্মা স্টেটমেন্ট করতেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমাদের কী কী প্রজেক্ট করতে হবে? ইনকাম স্টেটমেন্টের মধ্যে কী থাকে? সেলস থাকে, কস্ট অফ গুডস সোল্ড থাকে, অপারেটিং এক্সপেন্স থাকে, নেট প্রফিট থাকে। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের প্রজেকশন করতে হবে প্রোফর্মা স্টেটমেন্ট করার জন্য। সেলস থেকে শুরু করে ইনকাম স্টেটমেন্টের যে যে আইটেমগুলো আছে সেগুলো আমাদের প্রজেকশন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোফর্মা ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটের মধ্যে আমরা কী কী ফরকাস্ট করি? অ্যাসেট ফরকাস্ট করি, সেটা হচ্ছে শর্ট টার্ম, লং টার্ম দুইটাই। যেমন হচ্ছে ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো হচ্ছে শর্ট টার্ম অ্যাসেট। আবার লং টার্ম অ্যাসেট আছে, যেমন হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, এগুলো। লায়াবিলিটি ফরকাস্ট করতে হবে, লোন, পেয়েবল, তারপর হচ্ছে ইকুইটি, ক্যাপিটাল, রিটেইন আর্নিং। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রেডিক্ট করতে হবে প্রোফর্মা ব্যালেন্স শিট করার জন্য। আর এটা কি? এটা হচ্ছে ফিউচার ফাইন্যান্সিয়াল পজিশনে হেল্প করবে। আচ্ছা, এরপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো আমরা জানি ক্যাশ ফ্লো তিনটা পার্ট থেকে পাই: অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে আমাদের ক্যাশ ফ্লো কেমন হতে পারে সেটা হচ্ছে আমরা এখানে প্রজেক্ট করব। এরপর আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, ফাইন্যান্সিয়াল মার্কেট। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট কি? যে এনি মার্কেট প্লেস হোয়ার সিকিউরিটিস ট্রেডিং অকার্স। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে যে কোনো ধরনের মার্কেট যেখানে হচ্ছে সিকিউরিটি কেনা বেচা হয়। আচ্ছা, পরের স্লাইডে যাই। যে ফাইন্যান্সিয়াল মার্কেটের মেইন দুইটা কনসার্ন হচ্ছে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট আমরা জানি, মানি মার্কেট কি? যেখানে শর্ট টার্ম সিকিউরিটি যেগুলোর ম্যাচুরিটি লেস দেন 1 year সেটা কেনা বেচা হয়। ক্যাপিটাল মার্কেট কি? যেখানে লং টার্ম সিকিউরিটিসগুলো কেনা বেচা হয়, যেটা ম্যাচুরিটি মোর দেন 1 year।
এখন এই মানি মার্কেটের নিয়ন্ত্রককে, মানি মার্কেটের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, এটা দেওয়া আছে। মানি মার্কেট তাহলে শর্ট টার্ম লেন্ডিং বরোয়িং হয়, আর ক্যাপিটাল মার্কেটে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট হয়। তাহলে এই দুটা থেকেই বোঝা যায় যে মানি মার্কেট যেহেতু শর্ট টার্ম, তাহলে এটার রিস্কটাও হচ্ছে কি কম্পারেটিভলি কম দেন ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, তারপরে আমরা যদি পার্থক্যটা আরেকবার দেখি যে মানি মার্কেট কি শর্ট টার্ম আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে লঙ্গার টার্ম। আর মানি মার্কেটের ম্যাচুরিটি লেস দেন 1 ইয়ার, ক্যাপিটাল মার্কেটের ম্যাচুরিটি মোর দেন 1 ইয়ার। আর এইটা মানি মার্কেট থেকে আমরা কি করি, শর্ট টার্ম ফান্ডিং করি, লিকুইডিটি সাপোর্ট নেই, সেটা হচ্ছে শর্ট টার্ম ফান্ডিং, শর্ট টার্মে ফান্ড প্রোভাইড করি বা শর্ট টার্মের জন্য ফান্ড কালেক্ট করি। আর ক্যাপিটাল অ্যান্ড লং টার্ম প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টের জন্য আমরা ক্যাপিটাল মার্কেট থেকে লোন নিই। লোয়ার রিস্ক, যেহেতু শর্ট টার্ম এটাতে হচ্ছে লোয়ার রিস্ক, আর ক্যাপিটাল মার্কেটের হচ্ছে রিস্ক অনেক হাই, রিস্ক হাই হওয়ার ফলে রিটার্নও কিন্তু হয়। এখন আমরা মানি মার্কেটের কম্পোনেন্টগুলো দেখি যে শর্ট পিরিয়ডের জন্য আমরা কি করি, মানি মার্কেট ইউজ করি। আর মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো হচ্ছে হাইলি লিকুইড শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট উইথ ম্যাচুরিটিস অফ 1 ইয়ার অর লেস। তাহলে এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে মানি মার্কেটের, এগুলোর ম্যাচুরিটি হচ্ছে 1 বছর বা তার কম। প্রথমে আসি ট্রেজারি বিল। ট্রেজারি বিল ইস্যু করে কি গভর্নমেন্ট ট্রেজারি বিল ইস্যু করে, এটা হচ্ছে 91 দিন, 182 দিন বা 364 দিন, এই টেনুরে গভর্নমেন্ট হচ্ছে ট্রেজারি বিল ইস্যু করে। আর এটা কি একটা ডিসকাউন্ট রেটে হচ্ছে এই বিলগুলো বিক্রি হয়, আর যেটা ম্যাচুরিটিতে হচ্ছে ওই ফুল ফেস ভ্যালুটা পায়। যেমন ধরেন 1000 টাকার একটা বিল, সেটা হচ্ছে এখন 980 টাকা বিক্রি হচ্ছে, ম্যাচুরিটিতে ওইটা হচ্ছে 100 টাকা পাবে যে যারা এই বিলগুলো কিনবে। আচ্ছা, আর এগুলো হচ্ছে গভর্নমেন্ট ইস্যু করে আর ক্যান বি ট্রেডেড ইন দ্য সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি সেকেন্ডারি মার্কেট নিয়ে আমরা পরে কথা বলবো। তো প্রাইমারি মার্কেট হচ্ছে কি, যেখানে শেয়ার বা শেয়ার বন্ড ডিবেঞ্চার প্রথমবারের মতো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে প্রথমবারের মতো যখন ইস্যু করা হয়, তখন সেটাকে এই যে মার্কেটে ইস্যু করা হয় সেটা প্রাইমারি মার্কেট। আর ওই শেয়ারটাই যখন আবার দ্বিতীয়বারের মতো তৃতীয়বার যখন আবার কেনা বেচা হয়, তখন সেটা সেকেন্ডারি মার্কেটে। আচ্ছা, কমার্শিয়াল পেপার কি, কমার্শিয়াল পেপার একটা শর্ট টার্ম মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেটা ইস্যু করে কি রেপুটেড যে কোম্পানি বা ফার্মগুলো আছে, তারা হচ্ছে এই লার্জ কর্পোরেশন ফাইন্যান্সিংয়ের জন্য, শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য এটা কিন্তু ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ফাইন্যান্সিং, ব্যাংক ফাইন্যান্সিং। কমার্শিয়াল পেপার মার্কেট ইজ এক্সপিরিয়েন্সিং র্যাপিড গ্রোথ ইন বাংলাদেশ ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। আচ্ছা, তাহলে কমার্শিয়াল পেপার কি জানলাম, যে রেপুটেড যে ফার্মগুলো তারা তাদের শর্ট টার্ম ফান্ড কালেকশনের জন্য এই কমার্শিয়াল পেপারের মাধ্যমে টাকা সংগ্রহ করে। এরপর হচ্ছে প্রমিজারি নোট। প্রমিজারি নোট হচ্ছে একটা রিটার্ন ডকুমেন্ট, যেটা কি করে, ওয়ান পার্টি প্রমিজেস টু পে স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি টু অ্যানাদার পার্টি এদার অন ডিমান্ড অর এট এ ফিক্সড অর ডিটারমাইনেবল ফিউচার টাইম। এটা হচ্ছে আমাদের যে এনআইএ আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এ, সেটা দিয়ে হচ্ছে এটা বাইন্ডেড আর কি। তো এটা হচ্ছে প্রমিজারি নোট, একজন ইস্যু করে, সেটা হচ্ছে চাহিদা মাত্র বা একটা ফিউচার ডেটে সেই পেমেন্টটা করবে। এটাও হচ্ছে, এটার মাধ্যমে শর্ট টার্ম ফান্ড কালেক্ট করা হয়। এটা একটা মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট। এরপর আসি ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স কি, এটা হচ্ছে একটা শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট, যেটা ইউজ করা হয় ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, যেখানে একটা ব্যাংক গ্যারান্টি দেয় যে একটা কোম্পানির হয়ে, এখন ধরেন একটা কোম্পানি অন্য দেশের একটা কোম্পানির থেকে হচ্ছে প্রোডাক্ট নেবে বা তাদের সাথে লেনদেন করবে, এখন ট্রাস্ট ইস্যুর কারণে হচ্ছে ওই কোম্পানিকে কেন দিবে। তো এখানে ব্যাংক, এই দেশের ব্যাংক ধরেন বাংলাদেশ ইউএসএ থেকে কোনো কিছু আনবে, তো এই বাংলাদেশের একটা কোম্পানি, তো বাংলাদেশের একটা ব্যাংক, ধরেন সোনালী ব্যাংক, সেটা হচ্ছে গ্যারান্টি দেয়, যেটাকে ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স বলে। বিল অফ অ্যাকসেপ্টেড বাই ব্যাংক ইন্ডিকেটিং দেয়ার কমিটমেন্ট টু পে দ্য স্টেটেড অ্যামাউন্ট অ্যাট ম্যাচুরিটি। তাইলে এই যে তারা যে এই অ্যাকসেপ্টেন্স বা গ্যারান্টিটা দিচ্ছে, এর জন্য হচ্ছে তারা কি একটা চার্জ নিবে। আচ্ছা, রিপারচেজ এগ্রিমেন্ট বা রিপো, এগুলো কি, দ্য সেল অফ সিকিউরিটিজ উইথ অ্যান এগ্রিমেন্ট টু রিপারচেজ দেম অ্যাট এ স্লাইডলি হায়ার প্রাইস অন এ স্পেসিফিক ফিউচার ডেট। আমি আজকে ধরেন রিপোর মাধ্যমে হচ্ছে
একটা কোম্পানি আরেকটা কোম্পানির থেকে রিপোর মাধ্যমে হচ্ছে দেন 100 টাকাই হচ্ছে একটা 100 টাকা নিল রিপারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে, 100 টাকা সেটা হচ্ছে ম্যাচুরিটিতে গিয়ে হচ্ছে 105 টাকা দিবে এরকম। তো এই ফিউচার ডেটে যখন হচ্ছে সে আবার ব্যাক নিবে রিপারচেজ করবে তখন তাকে সে একটা হায়ার প্রাইস দিবে। আচ্ছা, শর্ট টার্ম কর্পোরেট বন্ড হচ্ছে যেই বিভিন্ন কোম্পানি হচ্ছে শর্ট টার্ম কর্পোরেট বন্ড ইস্যু করে, যেটা হচ্ছে যেটার ম্যাচুরিটি লেস দ্যান 1 ইয়ার, অ্যাজ ইউজুয়াল বন্ডের মতো যে ফিক্সড ইন্টারেস্ট পে করবে। এরপর আসি ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট কি লং টার্ম সিকিউরিটি মার্কেট, যেখানে লং টার্মের সিকিউরিটিগুলো বাই অ্যান্ড সেল হয়। আর ক্যাপিটাল মার্কেটের যে লেনদেনগুলো এগুলো হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে হতে পারে, যেমন আমাদের এক্সচেঞ্জ কী কী আছে, ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে সিএসসি চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এই দুইটা। আবার ওভার দ্য কাউন্টারে হতে পারে, যেখানে এক্সচেঞ্জ বা ইন্টারমিডিয়ারি থাকে না, সরাসরি কাউন্টারে বায়ার অ্যান্ড সেলারের মধ্যে লেনদেনটা হয়, ওটিসি মার্কেট বলে। তো একটা হচ্ছে এক্সচেঞ্জ মার্কেট আর একটা হচ্ছে ওটিসি মার্কেট। আচ্ছা, ক্যাপিটাল মার্কেটের ফাংশনটা কি? একটা হচ্ছে মোবিলাইজেশন অফ সেভিং। দেখেন, মোবিলাইজেশন অফ সেভিং মানে কি, যে মার্কেট যদি না থাকে আমরা কি করি, ইনভেস্টমেন্টের সুযোগ না থাকলে আমরা বালিশের নিচে তোষকের নিচে টাকা পয়সা রাখি। সো এই ক্যাপিটাল মার্কেটের কারণে কি হয়, যে আমরা হচ্ছে দেখি যে আমি যদি এই টাকাটা এখানে না রেখে যদি মার্কেটে ইনভেস্ট করি তাহলে হচ্ছে কী হবে, এখান থেকে আমি একটা রিটার্ন পাবো। আমি আজকে 100 টাকা বালিশের নিচে রাখতে, সেটা তো 100 টাকাই থাকবে, কিন্তু মার্কেটে ইনভেস্ট করে যদি আমি 12 টাকা রিটার্ন পাই তাহলে তো আমার 112 টাকা হয়ে যাবে। তো এই ক্যাপিটাল মার্কেট হচ্ছে এই মোবিলাইজেশন অফ সেভিংটা করে, মানে সেভিংসটা মার্কেটে নিয়ে আসে। এখানে লাভ যেটা হলো যে আমার 100 টাকা নিয়ে আরেকজন বিজনেস করে ধরেন 115 টাকা ইনকাম করলো, আমি এখানে 12 টাকা পারলাম, তারও 3 টাকা লাভ। সো এটা হচ্ছে মোবিলাইজেশন অফ সেভিং। আর ক্যাপিটাল ফর্মেশন কি, ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন গ্রো দেয়ার ওয়েলথ বাই ইনভেস্টিং ইন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এস এ স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, দাস প্রোভাইডিং ক্যাপিটাল উইথ পসিবিলিটিস অফ বিং ক্যাপিটালাইজড অ্যান্ড হ্যাভিং ইনকাম ইল্ড। তাইলে এই যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কোম্পানি তারা হচ্ছে কি করতেছে, কিছু ইন্ডিভিজুয়াল কোম্পানি হচ্ছে আপনার শেয়ার ইস্যু করতেছে, বন্ড ইস্যু করতেছে, করে তারা ফান্ড কালেক্ট করে তাদের ক্যাপিটাল ফর্ম করতেছে। আবার হচ্ছে এই যে যাদের থেকে তারা ফান্ড কালেক্ট করলো তাদের কিন্তু এই যে সেভিংটা মোবিলাইজ হচ্ছে। আচ্ছা, ফ্যাসিলিটেড প্রাইস ডিসকভারি। দ্য মার্কেট ডিসাইড দ্য প্রাইসেস অফ সিকিউরিটিস আর ইনক্লুডিং স্টক অ্যান্ড বন্ডস, ইটস মেইনলি বেসড অন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তাহলে এই ক্যাপিটাল মার্কেটের যে ফান্ডের যে ধরেন রেটটা, প্রাইসটা, সেটা কিন্তু ডিটারমাইন্ড হয় ডিমান্ড সাপ্লাই থেকে। তাহলে ইনভেস্টররা ইনভেস্ট করবে, তারা চাইবে কি হায়ার রেট, যে আমি 100 টাকা দিব আমি যাতে 15 টাকা পাই। আবার ধরেন যারা বড় করবে তারা চাইবে যে না আমি যাতে 10 টাকায় নিতে পারি। তো এই যে তাদের মধ্যে যেই ইনভেস্টরের এই ফান্ডের যে ডিমান্ড সাপ্লাই, এই দুইটা থেকে একটা ইকুইলিব্রিয়াম প্রাইস আসবে। ধরেন ইনভেস্টরদের এক্সপেকটেশন ছিল 15, বড়রা চাচ্ছিল 10, এখান থেকে ধরেন 12তে বা 13তে ফিক্স ছিল, এই 13 টাকা হচ্ছে ফান্ডের রেট, 100 টাকায় 12 টাকা বা 13 টাকা। সো এভাবে হচ্ছে প্রাইস ডিসকভারি, মানে প্রাইসটা ডিসকভার হয় ডিমান্ড সাপ্লাই থেকে। একটা কি ইকোনমিক স্টেবিলিটি, এই যে যদি হচ্ছে ধরেন ফান্ডগুলো অলস পড়ে থাকতো তাহলে কিন্তু ইকোনমিতে ওই ফান্ডটা কোনো কাজে লাগতো না। এখন হচ্ছে ফান্ডটা মোবিলাইজ হওয়ার কারণে ইকোনমিতে সেটা ইম্প্যাক্ট ফেলতে পারতেছে। আর রিস্ক ডাইভার্সিফিকেশন, যেহেতু হচ্ছে ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, আপনার স্টক আছে, বন্ড আছে, ডিবেঞ্চার আছে, মিউচুয়াল ফান্ড আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আছে। এই যে এত ফান্ডে একজন চাইলে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রসপেক্ট দেখে সে বিভিন্ন ভাগে ধরেন আমার 100 টাকা, আমি 100 টাকায় শেয়ারে ইনভেস্ট করলাম না, 100 টাকা দিয়ে আমি শেয়ার কিনলাম, 30 টাকায় বন্ড কিনলাম, অমুক কিনলাম তমুক কিনলাম। তো বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে আমি কিন্তু হচ্ছে রিস্কটাকে আমি ডাইভার্সিফাই করতে পারি। এখানে একটা ইনস্ট্রুমেন্ট না, আমি হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে আমার রিস্কটা ডাইভার্স করতে পারতেছি, যে একটাতে লস হলে আরেকটা থেকে যাতে সেটা পোষায় যায়। এবার আসি ক্যাপিটাল মার্কেটের এলিমেন্টস কী কী, ক্যাপিটাল মার্কেটে কী কী এলিমেন্টস থাকে। প্রথমত সিকিউরিটিস কোনগুলো, এই যে ইনস্ট্রুমেন্টগুলো ইস্যু করে ফান্ড নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, যেমন স্টক, বন্ড, ডিবেঞ্চার, আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এগুলো ইনভেস্টর কারা, ইনভেস্টর হচ্ছে ডেপোজিটার হতে পারে, তারপর হচ্ছে যারা ফান্ড রেজ করে তারা, এরা হচ্ছে কেউ হচ্ছে লোন নিচ্ছে, কেউ হচ্ছে দিচ্ছে। আবার ইন্টারমিডিয়ারিজ কারা, এই যে
এদের মধ্যে ধরেন ওই যে বার্টার সিস্টেম যখন ছিল, যে আপনার ধরেন 5 কেজি চাল লাগবে, এখন আপনি মানে টাকা নেই, ইন্টারমিডিয়ারি নেই কোনো, টাকা যদি এই চেঞ্জিং সিস্টেম যদি না থাকে যে আপনার প্রোডাক্টটা এক্স্যাক্ট কার লাগবে তাকে কিন্তু খুঁজে বের করতে হবে। সো ওই জিনিসটা এখন হচ্ছে ধরেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি সেটা ইনভেস্ট করবেন। এখন বন্ড কিনবেন, ডিবেঞ্চার কিনবেন, নাকি হচ্ছে শেয়ার কিনবেন, সেটা সেটা ইন্টারমিডিয়ারিজ কেন দরকার যেটা বলতে চাচ্ছি, যে আপনি এই 10 লাখ টাকা দিয়ে কী কিনবেন সেটা আপনি হয়তো রেট দেখে বুঝতেছেন যে এইটা ভালো হবে, কিন্তু আপনার কিন্তু ওই এক্সপার্টাইজটা নাই। ইন্টারমিডিয়ারিদের যেমন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ব্রোকারেজ ফার্ম, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কস, এদের যতটা এক্সপার্টাইজ আছে, এরা জানে যে কোনটাতে কত রিস্ক, কোনটাতে কেমন রিটার্ন, এটা হয়তো আপনি ইন্ডিভিজুয়ালরা অতটুকু জানে না। সেই জন্য ইন্টারমিডিয়ারিজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট এই ক্যাপিটাল মার্কেটের এলিমেন্টস। এরপর হচ্ছে রেগুলেটরি বডিজ। আগে যেমন বললাম মানি মার্কেটের রেগুলেটর হচ্ছে যেমন বাংলাদেশ ব্যাংক, ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর হচ্ছে বিসেক, তেমনিভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর রেগুলেটর হচ্ছে ইন্দ্রা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। সো এই যে রেগুলেটরি বডিজ আছে, এরা যদি না থাকতো, ধরেন বিভিন্ন রুলস রেগুলেশন তৈরি করার দরকার আছে, না হলে তো একটা মানে গোলমালের সৃষ্টি হবে। তো এই জন্য রেগুলেটরি বডি হচ্ছে ক্যাপিটাল মার্কেটের একটা এলিমেন্টস। এরপর হচ্ছে এক্সচেঞ্জ। যেমন আমাদের এক্সচেঞ্জ কি, এক্সচেঞ্জ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। এগুলো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার এই ইনস্ট্রুমেন্টগুলো কেনাবেচা হয়। এখন আসি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের প্রবলেমটা কি। এটা আমরা অ্যাজ ইউজুয়াল জানি, আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে এই কমন কিছু প্রবলেম আমাদের শেয়ার বাজারের, যে আমাদের মানুষ হচ্ছে কি সচেতন না শেয়ার বাজার সম্পর্কে। শেয়ার বাজারের কথা শুনলে আমাদের চোখের সামনে ভাসে যে একজন তার সর্বস্ব খোয়াইছে আর কি, সে পাগল হয়ে গেছে, আত্মহত্যা করছে, এই যে দুই একটা এরকম আমরা নিউজ পাই। কিন্তু শেয়ার বাজার থেকে যে অনেক মানুষ অনেক প্রফিট করে ফেলছে, বছরের পর বছর অনেক প্রফিট করতেছে, সেগুলোর চেয়ে আমরা দেখি এই নেগেটিভ জিনিসগুলোকে বেশি। এরপর কি মিনিমাম ডাইভার্সিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আমি এই যে একটু আগে বললাম যে রিস্ক ডাইভার্সিফাই হয়, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে ধরেন আমাদের দেশে কি এই আপনার যে ফরওয়ার্ড ফিউচার অপশন সব এই মার্কেটে ডেরিভেটিভ মার্কেট ধরেন আমাদের এখানে নাই। সো আসলে আমাদের ডাইভার্সিফিকেশন করার জন্য পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নাই। ডেরিভেটিভ মার্কেটে কী কী আপনার হয় সেটা আমরা দেখবো একটু পর। ফরওয়ার্ড ফিউচার, তারপর অপশন সোয়াপ, এই যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো কিন্তু আমাদের মার্কেটে অ্যাভেলেবল না। তারপর ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, তারপর ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সির কারণে, যাই বলেন আমাদের দেশে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এটার কারণে দেখা যায় যে ধরেন শুধু বিসেক না, ডিএসসি সিএসসি না, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় যেতে পারে না, যে কারণে একটা মিসম্যানেজমেন্ট বা ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট কিন্তু সবসময় থাকে। তারপর হচ্ছে ল্যাক অফ লিটারেসি এবং স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হচ্ছে ধরেন আমি ইনভেস্ট করতে যাচ্ছি, আমি যে ফান্ডটা নিবে সে, তারপর ইন্টারমিডিয়ারিজ, এই সবারই মোটামুটি এই শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে এই লিটারেসির অভাব আছে, যে কারণে আমাদের ক্যাপিটাল মার্কেটটা তত ভালো করে না। তারপর হচ্ছে রিউমার, একটা গুজব, ওই যে বললাম সুইসাইডের কথা, আমরা ক্যাপিটাল মার্কেটের নাম শুনলেই ভাবি এখানে বাড়ি ঘর সব কিছু বিক্রি করে একজন সর্বস্ব হয়ে যায়, সুইসাইড করে। তো এরকম অনেক হচ্ছে রিউমার ছড়ায়। পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, বারবার রিজিম চেঞ্জ হওয়া, পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি। তারপর পলিটিক্যাল প্রেশার, যেটা একটু আগে বললাম, যে পলিটিক্যাল পার্টিস বা গভর্নমেন্ট যদি প্রেশারাইজ করে একটা পদে কাউকে, কেউ যদি ভালো করতে চায় তাকে যদি সেখানে থাকতে না দেওয়া হয়, তো সেই জিনিসগুলোর কারণে ক্যাপিটাল মার্কেটের প্রবলেম হয়। আরেকটা হচ্ছে মিসইউজ অফ সার্কিট ব্রেকার, মানে হচ্ছে সার্কিট ব্রেকার কি একটা রেগুলেটরি ইনস্ট্রুমেন্ট দ্যাট হোল্ডস দ্য ট্রেডিং অফ এ সিকিউরিটি। তাহলে এটা হচ্ছে যে একটা সিকিউরিটি অর ইন্ডেক্স একটা সার্টেন পিরিয়ডের জন্য হচ্ছে বন্ধ থাকবে, ট্রেডিংটা বন্ধ থাকবে, এটাকে মিসইউজ করা হয়। আচ্ছা, আমাদের শেয়ার মার্কেটের কী কী, ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট কী কী? শেয়ার বুঝতেছি আমরা যে একটা কোম্পানি শেয়ার ইস্যু করে ফান্ড কালেক্ট করে, শেয়ার হোল্ডারদের কী ডিভিডেন্ড প্রদান করে। কর্পোরেট বন্ড, কর্পোরেশনগুলো বন্ড ইস্যু করে, যারা বন্ড কেনে তাদেরকে ফিক্সড ইন্টারেস্ট দেয়। অপশন, আচ্ছা অপশন কি? অপশন হচ্ছে একটা ডেরিভেটিভ মার্কেটের ইনস্ট্রুমেন্ট। অপশন হচ্ছে ধরেন
আমি আপনার থেকে 100 ব্যারেল তেল কিনবো। 100 ব্যারেল তেল কেনার জন্য কখন কিনবো? এখন হচ্ছে ধরেন আগামী ডিসেম্বরে কিনবো। আগামী ডিসেম্বরের 31 তারিখ আমি আপনার থেকে 100 ব্যারেল তেল কিনবো। এই জন্য একটা কন্ট্রাক্ট করতেছি। কন্ট্রাক্টটা এমন যে আমি আপনাকে 100 ব্যারেলের জন্য এখন 1 টাকা করে দিচ্ছি। তাহলে 100 ব্যারেলের জন্য আপনাকে আমি 100 টাকা এখন দিচ্ছি। আর কন্ট্রাক্টটা এরকম হচ্ছে যে আপনাকে 31 ডিসেম্বর আমার কাছে 100 ব্যারেল তেল বিক্রি করতে হবে। পার ব্যারেল সাপোজ 100 টাকা। তাহলে 100 টাকা করে আপনি আমার কাছে বিক্রি করতে বাধ্য, কিন্তু আমি কিনতে বাধ্য না। কেন? কারণ আপনাকে কিন্তু আমি একটা আপফ্রন্ট ফি দিলাম পার ব্যারেলে 1 টাকা করে। তাহলে আমার এটা অপশন। কন্ট্রাক্ট হচ্ছে আমার আপনার মধ্যে। আমি এই অপশনটা কিনলাম। যে অপশন কেনে তার থাকে রাইট, যে অপশন বিক্রি করে তার থাকে অব্লিগেশন। তাহলে আপনার অব্লিগেশন যে আমি যদি কিনতে চাই 31 ডিসেম্বর 100 টাকা দরে আপনি কি আমাকে 100 লিটার বা 100 ব্যারেল তেল দিবেন? আপনি বাধ্য, কিন্তু আমি কিন্তু কিনতে বাধ্য না। আমি তাহলে কখন কিনবো এটা চিন্তা করেন তো। দাম কিন্তু আমি আজকে ফিক্স করলাম, আমরা আজকে ফিক্স করলাম 100 টাকা। এখন আমি 31 ডিসেম্বর যা দেখি বাজারে তেলের দাম 120 টাকা। তখন আমি কি করব? আপনার কিন্তু আমার কাছে বিক্রি করতে হবে। তখন আপনি 120 টাকা করে কিনে আমার কাছে 100 টাকায় বিক্রি করবেন। আমি এই 100 টাকা দিয়ে আপনার থেকে কিনে সেটা 120 টাকা বিক্রি করব। পার ব্যারেলে আমার 19 টাকা করে লাভ। তাহলে এখানে দেখেন, এখানে ঝুঁকি কার বেশি? ঝুঁকি হচ্ছে কিন্তু যে অপশন সেলার তার বেশি। কারণ প্রথমত তার অব্লিগেশন, আর দ্বিতীয়ত তার ম্যাক্সিমাম প্রফিট হবে কত? এই 1 টাকা করেই। 1 টাকা করে, কিন্তু তার বেশি কিন্তু তার প্রফিটের সুযোগ নাই। কেন সুযোগ নেই? যদি ধরেন বাজারের দাম 90 টাকা, আমি তো তখন তার থেকে কিনবো না। যে এমন না সে 90 টাকার জিনিস 100 টাকা আমার কাছে বিক্রি করতে পারে, আমার তো রাইট। আমি তখন অপশন এক্সারসাইজ করব না। সে কি করবে? এই তার ওই 1 টাকা করে 100 টাকা লাভ। আর এই তেলের দাম যত বাড়বে তত কিন্তু তার লস হবে, ইনফিনিটি পর্যন্ত। এই জন্য লস দেখাচ্ছে। তেল যদি ধরেন 250 টাকা, এই যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এই ইসরায়েল ইরান যুদ্ধ লাগছে, ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, এরকম ধরেন বেশ কয়েকটা যুদ্ধ লেগে গেছে, তেলের দাম 3 গুণ 4 গুণ হয়ে গেছে। তখন কি হবে? আমার হচ্ছে 300-400% প্রফিট হবে। সো যেটা বলতে চাইলাম, অপশন হচ্ছে দুটা পার্টির মধ্যে একটা কন্ট্রাক্ট, যেখানে হচ্ছে একটা পার্টি লায়াবল যে সেল করতে বা কিনতে। উল্টোটাও হইতে পারে যে আমি ধরেন একটা কন্ট্রাক্ট কী করলাম, কিনলাম বিক্রি করার কন্ট্রাক্ট, যে আমি আপনার কাছে বিক্রি করব। কারণ এটা কেন করতেছি? কারণ আমি বুঝতেছি সামনে দাম কমবে, এই জন্য হচ্ছে বিক্রি করার কন্ট্রাক্ট হচ্ছে আমি কিনলাম। তাহলে আপনি আমার থেকে কিনতে বাধ্য ওই ডেটে। সো এটাই যে একটা পার্টির অব্লিগেশন থাকে আর একটা পার্টির অপশন থাকে এই এক্সারসাইজ করার। সে পার্টিটা করতেও পারে, নাও পারে। যে কন্ট্রাক্ট সেল করলো তার ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে কন্ট্রাক্টের শুরুতে যে আপফ্রন্ট ফিটা দেওয়া হয়েছে সেটা। আর যে পার্টিটা অপশন কিনলো তার হচ্ছে হিউজ লাভ করার চান্স আছে, আর ম্যাক্সিমাম লস তার এই আপফ্রন্ট ফিটা। আচ্ছা, এরপর আসি ফিউচার আর ফরওয়ার্ড অনেকটা সেমই। এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই ফরওয়ার্ডটা হচ্ছে ওটিসি মার্কেটে সেল হয়, যেখানে কোনো এক্সচেঞ্জ থাকে না, আর এক্সচেঞ্জে সেল হয় হচ্ছে আপনার ফিউচার। তো এই দুইটার মধ্যে এটা পার্থক্য। আর এই দুইটা কী জিনিস? এটা হচ্ছে অপশনের ক্ষেত্রে যেরকম একটা পার্টি বাধ্য আর একটা পার্টি রাইট আছে, এখানে দুইটা পার্টি বাধ্য। ধরেন আমি কারোর সাথে সেম কন্ট্যাক্ট করলাম 100 টাকা করে 100 ব্যারেল তেল বিক্রি করার 31 ডিসেম্বর 2025। আমরা দুজনই এটা বাধ্য। সেও হচ্ছে আমার কাছে বিক্রি করতে বাধ্য, আমিও কিনতে বাধ্য। এখানে কারো কোনো অপশন নাই। এটা হয়েছে মানে এটা করতে হবে। আচ্ছা, এটা ছিল ফিউচার ফরওয়ার্ড। এরপর হচ্ছে ডিবেঞ্চার আর এই যে বন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, ডিবেঞ্চারের ক্ষেত্রে কোলাটেরাল থাকে না, ফিজিক্যাল অ্যাসেট থাকে না কোলাটেরাল হিসেবে। আর ডিবেঞ্চারের ক্ষেত্রে থাকে না, বন্ডের ক্ষেত্রে থাকে। ট্রেজারি বন্ড হচ্ছে গভর্নমেন্ট যে বন্ড ইস্যু করে, সেটা রিস্ক ফ্রি। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা হচ্ছে যে একটা বাস্কেট অফ সিকিউরিটি, বিভিন্ন সিকিউরিটিজের একটা কম্বিনেশন, এই স্টকের মতোই। আচ্ছা, আর কি মিউচুয়াল ফান্ড, যেরকম মিউচুয়াল ফান্ড আছে। ওটিসি মার্কেটে কি? তাহলে ফরওয়ার্ড আর হচ্ছে সোয়াপ হচ্ছে কি? যে দুইটা পার্টি ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করে। সেটা কি? যে এই যে এগুলো কিন্তু আমার ডেরিভেটিভ মার্কেট ইনস্ট্রুমেন্ট, সোয়াপ, ফরওয়ার্ড, তারপর হচ্ছে ফিউচার, অপশন। তাহলে সোয়াপটা হচ্ছে যে দুইটা পার্টি, ধরেন আমি আর আপনি, আমি হচ্ছে ফিক্সড রেটে একটা ক্যাশ ইনফ্লো পাচ্ছি, আপনি হচ্ছে একটা ফ্লোটিং রেটে পাচ্ছেন। ফ্লোটিং রেট মানে হচ্ছে ধরেন এই লাইবর প্লাস হচ্ছে 0.5%, সোফার প্লাস 0.5%, বা ডাইবর প্লাস 0.7%। তো এরকম আপনি পাচ্ছেন ফ্লোটিং রেটে, যেটা চেঞ্জ হয়
আমি পাচ্ছি ফিক্সড রেটে। এখন আপনি রিস্কটা মিনিমাইজ করার জন্য আপনি ফিক্সড রেটটা নিতে যাচ্ছেন, আমি চাচ্ছি যে আমি গেস করতেছি যে ফিউচারে এই সামনে হচ্ছে এই রেটটা বাড়বে, তাহলে আমি হচ্ছে ফ্লোটিং রেটে নিতে চাই। তাহলে আমরা দুইজন সোয়াপ করে নিলাম, আপনি এখন থেকে আমি আপনাকে ফিক্সড রেটটা দিব, আপনি আমাকে ফ্লোটিং রেটে ইনফ্লোটা দিবেন। তো এটা লায়াবিলিটির ক্ষেত্রে হতে পারে, তারপর ইনকামের ক্ষেত্রে হতে পারে। তো এগুলো হচ্ছে আপনার স্টক এক্সচেঞ্জের ইনস্ট্রুমেন্ট, আর ওটিসি মার্কেটে হচ্ছে ফরওয়ার্ডার সোয়াপ। এখন আসি আমাদের কমন কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কমন শেয়ার সম্পর্কে আর কি বলবো। কমন শেয়ার হচ্ছে যারা কোম্পানির ওনাররা, কোম্পানির যারা ওনার তারা যে শেয়ার কেনে সেটা হচ্ছে কমন শেয়ার। আর তারা হচ্ছে ডিভিডেন্ড পায়, তাদের ভোটিং রাইট থাকে, আর তারা হচ্ছে সর্বশেষ যদি কোনো পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে সবার শেষে, যদি লিকুইডেশন হয় তাহলে হচ্ছে আগে বন্ড হোল্ডারদের, তারপর ডিবেঞ্চার হোল্ডারদের, তারপর প্রিফার্ড শেয়ার হোল্ডারদের, সব শেষে হচ্ছে তাদের দেওয়া হয় পেমেন্টটা, তারা সবার শেষে পায়। আচ্ছা, প্রিফারেন্স শেয়ার কি? প্রিফারেন্স শেয়ার একটা হাইব্রিড সিকিউরিটি যেখানে কমন শেয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আবার হচ্ছে বন্ডেরও ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই জন্য এটাকে হাইব্রিড সিকিউরিটি বলা হয়। প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পায় কিন্তু একটা ফিক্সড রেটে, আর এদের ভোটিং রাইটস থাকে না। আচ্ছা, বন্ড হচ্ছে একটা ডেট ইনস্ট্রুমেন্ট যেখানে হচ্ছে বন্ড হোল্ডাররা কি প্রিডিটারমাইন্ড ফিক্সড রেটে ইন্টারেস্ট পায়। আর ডিবেঞ্চার কি? বন্ড ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য, ডিবেঞ্চারও সেম, ডিবেঞ্চার হোল্ডাররা প্রিডিটারমাইন্ড ফিক্সড ইন্টারেস্ট পাবে, কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল অ্যাসেট কোলাটারাল হিসেবে থাকে না, জামানত হিসেবে ফিজিক্যাল অ্যাসেট থাকে না, বন্ডের ক্ষেত্রে জামানত থাকে। এরপর আসি আমাদের লাস্ট ইম্পর্টেন্ট টপিক আজকের, যে ক্যাপিটাল মার্কেটের টাইপস। ক্যাপিটাল মার্কেট মানে এই প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট, আমাদের যে দুটি টপিক ছিল। তাহলে প্রাইমারি মার্কেট কি? যে সিকিউরিটিজ আর ক্রিয়েটেড মানে কি? সিকিউরিটি প্রথমবারের মতো ইস্যু করা হয়, যেখানে প্রথমবারের মতো বাই সেল হয়, আর এটা মেইনলি হয় ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে। আচ্ছা, আমরা দেখি এখন প্রাইমারি মার্কেটে ইনস্ট্রুমেন্ট সোল্ড হয় কীভাবে। একটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে, আরেকটা হচ্ছে রাইট ইস্যুর মাধ্যমে, আরেকটা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। তাহলে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে কি? যে প্রসেস থ্রু হুইচ আ কোম্পানি অফার ইকুইটি টু ইনভেস্টর অ্যান্ড বিকাম এ পাবলিকলি ট্রেডেড কোম্পানি। তাহলে পাবলিকলি ট্রেডেড কোম্পানি হয় প্রথমবারের মতো এই ক্যাপিটাল মার্কেটে, সে এই প্রাইমারি মার্কেটে শেয়ার ইস্যু করার মাধ্যমে। আচ্ছা, রাইট ইস্যু কি? রাইট ইস্যু হচ্ছে যে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদের কাছে শেয়ারটা অফার করা হয় যে তারা শেয়ারটা কিনবে কিনা। এটা করা হয় কখন? এই যে এক্সপ্যানশনের জন্য বা ডেট রিপেমেন্টের জন্য, যে ধরেন একটা ডেটের অ্যামাউন্ট হচ্ছে রিপে করতে হবে, দেন 10 লাখ টাকার একটা পেমেন্ট করতে হবে, তখন হচ্ছে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের বলে তোমরা আরও শেয়ার কিনবা কিনা, ওই টাকা দিয়ে তারা রিপেমেন্ট করবে। বা ধরেন ময়মনসিংহে একটা ব্রাঞ্চ করবে, এক্সপ্যানশনের জন্য হচ্ছে এই রাইট ইস্যু করা হয়। আর ফাইনালি হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট কি? যে সেল অফ স্টক অর শেয়ারস অর বন্ড টু প্রি সিলেক্টেড ইনভেস্টর। এটা হচ্ছে আমরা পাবলিকলি হচ্ছে সবাইকে কেনার সুযোগ দেয় না, এটা প্রি সিলেক্টেড কিছু ইনভেস্টরকে সুযোগ দেওয়া হয় যে তোমরা এই বন্ডটা বা এই শেয়ারটা কিনবা কিনা। আচ্ছা, এখন আসি সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট হচ্ছে প্রাইমারি মার্কেটের যে ইনস্ট্রুমেন্টগুলো ইস্যু করা হয় পরবর্তীতে তাদের সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, এগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেটে ইস্যু করা হয়। যেমন সেকেন্ডারি মার্কেটের মধ্যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাসডাক, অল মেজর এক্সচেঞ্জ, এগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেটের উদাহরণ। আচ্ছা, এখন আমাদের যে এক্সচেঞ্জগুলো আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাং স্টক এক্সচেঞ্জ, এই দুইটা সম্পর্কে জানি। যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি, এটা হচ্ছে 1954 সালে প্রতিষ্ঠা হয়। আর এখানে হচ্ছে কি ইকুইটি, তারপর হচ্ছে বন্ড, মিউচুয়াল ফান্ড, আরও বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে কিন্তু বাই অ্যান্ড সেল হয়। আর এখানে 3টা ইন্ডেক্স আছে ডিএসসির। কি? ডিএসসি সরিয়া ইন্ডেক্স, ডিএসসি এক্স, ডিএসসি 30 ইন্ডেক্স, ডিএসসি 30, আর ডিএসসি বোর্ড ইন্ডেক্স, ডিএসসি এক্স। যে ডিএসসি এক্সে হচ্ছে লিস্টেড কোম্পানিগুলোর হচ্ছে শেয়ার থাকে, সরিয়া ইন্ডেক্সে যে সরিয়া কমপ্লায়েন্স যে কোম্পানিগুলো আছে সেগুলো, আর ডিএসসি 30 ইন্ডেক্স হচ্ছে মেইনলি টপ যে 30টা কোম্পানি আছে ডিএসসিতে, সেই 30টা কোম্পানির ইন্ডেক্স হচ্ছে ডিএসসি 30। সেমভাবে নেক্সট যে আমাদের স্টক এক্সচেঞ্জ আছে সিএসই, চিটাং স্টক এক্সচেঞ্জ। এই চিটাং স্টক এক্সচেঞ্জ হচ্ছে 1995 সালে এস্টাবলিশড হয়, আর একটা ভাইটাল প্ল্যাটফর্ম হিসেবে
সাউদার্ন যে রিজিয়ন আছে চিটাংয়ের আশেপাশে, তো তাদের জন্য হচ্ছে এটা একটা ভাইটাল প্ল্যাটফর্ম হিসেবে সার্ভ করে। আর এখানে লিস্টেড কোম্পানি আসছে 628টা। আমি লাস্ট হচ্ছে গত 15ই আগস্টে হচ্ছে আমি চেক করে দেখছি যে লিস্টেড কোম্পানি হচ্ছে 628টা সিএসিতে, আর আপনার ডিএসসিতে হচ্ছে 655টা। আর সিএসির যে 3টা ইন্ডেক্স আছে, সিএসসি সরিয়া ইন্ডেক্স, সিএসআই, সিএসসি 50 ইন্ডেক্স, সিএসসির 50টা যে বেস্ট পারফর্মিং কোম্পানি সেগুলো নিয়ে সিএসসি 50 ইন্ডেক্স, আর সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স, সিএএসপিআই। আচ্ছা, এরপরে সে আমাদের যে রেগুলেটর, স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের যে রেগুলেটর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয় কি 8 জুন 1993 সালে। এই কমিশনের পারপাস কি? টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর ইন সিকিউরিটি, ডেভেলপ দ্য সিকিউরিটি মার্কেট অ্যান্ড মেক রুলস ফর ম্যাটার্স কানেক্টেড দেয়ার উইথ। মানে এটার পারপাস হচ্ছে যে সিকিউরিটি মার্কেটের যে ইনভেস্টর আছে তাদের যে ইন্টারেস্টটা সেটা সার্ভ করা, তাদের টাকা নিয়ে যদি যাতে কেউ চলে না যেতে পারে, কোনো ফাঁকফোকর যাতে না থাকে, রুলস রেগুলেশন তারা তৈরি করে, সিকিউরিটি মার্কেটটাকে কী করে ডেভেলপ করে, আরও কীভাবে ভালো করা যায়, এগুলার অথরিটি হচ্ছে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো এই কমিশনটা গঠন হয় কি, একজন চেয়ারম্যান থাকে আর 4 জন কমিশনার থাকে। আর এইটা হচ্ছে বর্তমান চেয়ারম্যান হচ্ছে খন্দকার রাশেদ মাসুদ। আর এই ক্যাটাগরি হিসেবে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটি কমিশন, আইএসকো কর্তৃক এই ক্যাটাগরিতে আছে, আইএসকো কর্তৃক রেটিফাই হয়ে আছে এই ক্যাটাগরিতে, সেই 2013 সাল থেকে এই ক্যাটাগরির এক্সচেঞ্জ কমিশন হিসেবে আছে। আরেকটা টপিক আমরা দেখি যে বেয়ারিশ আর বুলিশ মার্কেট। বুলিশ হচ্ছে যখন শেয়ারের দাম হচ্ছে বেড়ে যায় বা মানুষ এক্সপেক্ট করে যে শেয়ারটার দাম বাড়বে, যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যে বুলিশ মানে হচ্ছে প্রাইস বাড়বে বা ইনভেস্টররা একটা পজিটিভিটি থাকে ওটার প্রতি, বা কী বলে অপটিমিজম, আশাবাদী থাকে যে না এটা এই শেয়ারটা ভালো করবে বা এই ইনস্ট্রুমেন্ট এই বন্ডটা প্রাইস বাড়বে। কিন্তু বেয়ারিশ হচ্ছে উল্টোটা, বেয়ারিশ হচ্ছে যে যখন মার্কেট প্রাইস কমে যায় বা মানুষের ওটার প্রতি কী থাকে, পেসিমিজম থাকে যে না এটা হচ্ছে ভালো করবে না, এখানে ইন্টারেস্ট কম পাওয়া যাবে, এটার প্রাইস কমে যাবে, এগুলা। তো এই ছিল আমাদের আলোচনা। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব। প্রথমে হচ্ছে যে কোন রেশিওটা শর্ট টার্ম ডেট পেইংকে মেজার করে। সেটা শর্ট টার্ম ডেট পেইং মানে এখানে কি বোঝাচ্ছে, লিকুইডিটিকে বোঝাচ্ছে। তা আমরা জানি লিকুইডিটি মেজার করে কি কি, কারেন্ট রেশিও, কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এরকম। তো এই যে অ্যাসেট টেস্ট রেশিও দিয়ে আছে, এটার আরেক নাম হচ্ছে কি কুইক রেশিও। কুইক রেশিও, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও, যেটা শর্ট টার্ম ডেট পেমেন্টের অ্যাবিলিটিকে বোঝায়। ইফ নেট সেলস ইজ টাকা 1,20,000, নেট প্রফিট 48,000, অ্যাভারেজ অ্যাসেট 1,50,000, দেন হুইচ ইজ দ্য নেট প্রফিট মার্জিন। দেখেন এনপিএম বের করতে বলছে, নেট প্রফিট মার্জিন। আমি লেকচার 3-তে বলছিলাম যে আপনাদের যে ম্যাথগুলো থাকবে খুব ডিফিকাল্ট থাকবে না, কিন্তু দেখবেন যে ইরেলিভেন্ট কিছু ইনফো দেওয়া থাকবে। আপনার দরকার হচ্ছে ধরেন 2টা বা 3টা ডাটা, ওখানে দেওয়া আছে 4-5টা ডাটা, তো আপনি যাতে কনফিউজ না হয়ে যান। এখানে দেখেন নেট প্রফিট মার্জিন ক্যালকুলেট করতে বলছে। নেট প্রফিট মার্জিন ক্যালকুলেট করতে গিয়ে আমি কি জানি, নেট ইনকাম বাই সেলস, এটা তো হচ্ছে আমার ফর্মুলা, যে সেলসের কতটুকু নেট প্রফিট, এটাই তো আমার নেট প্রফিট মার্জিন। তো আমার নেট প্রফিট হচ্ছে 48,000 আর আমার সেলস হচ্ছে 1,20,000। এই যে 1,50,000 যে ডাটাটা এটা দেওয়া হয়েছে কেন, এটা আপনাকে কনফিউজ করার জন্য। সেই ডাটাগুলো দেখে কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে 3টা শূন্য কাটা, 48 দিয়ে যদি কাটি 4 12 48, এখানে 10, তাহলে ইন্টু 100% বের করলে যেহেতু ইন্টু 100 দিতে হয়, 10 10 100, তাহলে 4 10 40। এটা হচ্ছে আমাদের, এই 40% হচ্ছে আমাদের এনপিএম বা নেট প্রফিট মার্জিন। আচ্ছা, আইডিয়াল কুইক রেশিও কি? আইডিয়াল কুইক রেশিও হচ্ছে 1:1। মানে কুইক রেশিও মানে কি, যে আমাদের কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কুইক অ্যাসেটের মধ্যে আছে কারেন্ট অ্যাসেট থেকে আমরা স্টক বা ইনভেন্টরি
আর হচ্ছে প্রিপেড এক্সপেন্স মাইনাস করলে যেটা পাই সেটা কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, সেটা হচ্ছে আমাদের কুইক রেশিও। তো আইডিয়াল কুইক রেশিও হচ্ছে মানে পারফেক্ট কুইক রেশিও হচ্ছে 1:1 হলে কোম্পানির জন্য বেটার। আর যদি কারেন্ট রেশিও থাকে আইডিয়াল কারেন্ট রেশিও হচ্ছে 1:1, আর আইডিয়াল কুইক রেশিও হচ্ছে আইডিয়াল কারেন্ট রেশিও হচ্ছে 2:1, আইডিয়াল কুইক রেশিও হচ্ছে 1:1। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রেশিও টেস্ট সলভেন্সি? তাহলে সলভেন্সি মানে লং টার্ম অব্লিগেশন পে আপ করার যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে সলভেন্সি রেশিও দিয়ে বোঝা যায়। তাহলে লং টার্ম কোনটা? কুইক রেশিও তো শর্ট টার্ম, তাহলে এই ডেট ইকুইটির যে রেশিওটা সেটা হচ্ছে আমাদের সলভেন্সি রেশিও। এরপর টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 60,000 টাকা, স্টক হচ্ছে 10,000 টাকা, ডেটর অ্যাকাউন্ট 20,000 টাকা, টোটাল কারেন্ট লায়াবিলিটি 20,000 টাকা, ক্রেডিটর্স অ্যাকাউন্ট 80,000 টাকা, দেন হোয়াট উইল বি অ্যাসিড টেস্ট রেশিও? তাহলে অ্যাসিড টেস্ট রেশিও বের করতে আমাদের কি করতে হয়? টোটাল যে কারেন্ট অ্যাসেট আছে সেটা থেকে আমরা স্টক মাইনাস করি, আর যদি প্রিপেইড এক্সপেন্স থাকে সেটা মাইনাস করি, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এটা হচ্ছে আমাদের কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও কারেন্ট অ্যাসেট থেকে আমরা স্টক আর প্রিপেইড এক্সপেন্স থাকলে সেটা মাইনাস করব। তাহলে আমাদের দেখি কারেন্ট অ্যাসেট কত আছে এখানে, 60,000, মাইনাস করবো স্টক আছে 10,000, প্রিপেইড এক্সপেন্স যেহেতু নাই। দেখেন এই ডেটর্স অ্যাকাউন্ট, কিন্তু এই ডেটর্স অ্যাকাউন্ট হচ্ছে কি কারেন্ট অ্যাসেট, তো এটা কিন্তু এই 60,000-এর মধ্যে অলরেডি আছে, আপনাকে দিছে কনফিউজ করার জন্য। আর কারেন্ট লায়াবিলিটিস এত, প্রিপেইড এক্সপেন্স আমাদের নাই, কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 20,000। তাহলে এটার সাথে কি ক্রেডিটর্স অ্যাকাউন্ট তো আমার লায়াবিলিটি, এটা কি মাইনাস করব বা প্লাস করব? কিছু করব না, এটা কিছু করব না, কারণ এটা তো লং টার্ম ক্রেডিটর্স অ্যাকাউন্ট। তাহলে এই 60,000 মাইনাস 10,000, 50,000 ভাগ 20,000 যদি করি, 50,000 ভাগ 20,000 মানে 2.5:1। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও। হোয়াট ফাইন্যান্সিয়াল রেশিও হেল্প ম্যানেজমেন্ট টু ইভ্যালুয়েট প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড? তাহলে প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড আমরা দুইটা জিনিস দিয়ে দেখতে পারি, একটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও আর একটা হচ্ছে রিটেনশন রেশিও। তাহলে 1 থেকে রিটেনশন রেশিও মাইনাস করলে আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও পাই, আবার 1 থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও মাইনাস করলে রিটেনশন রেশিও পাই। তাহলে এটা হচ্ছে রিটেনশন রেশিও। ডুপন্ট অ্যানালাইসিস ইউজ দ্য ফলোইং রেশিও। তাহলে ডুপন্ট অ্যানালাইসিস বাখরাবাদ গ্যাসে আসছে। যে ডুপন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি দেখছি? প্রফিট মার্জিন, টোটাল কারেন্ট অ্যাসেট টার্নওভার, ইকুইটি মাল্টিপ্লায়ার, তারপর ট্যাক্স বার্ডেন, ইন্টারেস্ট বার্ডেন, এই জিনিসগুলো ছিল। তাহলে কারেন্ট রেশিও হচ্ছে ডুপন্ট অ্যানালাইসিসের অংশ না। হুইচ অফ দ্য ফলোইং উইল ইনক্রিজ দ্য কুইক রেশিও? কুইক রেশিও বাড়বে কখন? দেখেন সেল অফ গুডস ফর ক্যাশ। তাহলে আমরা যদি ক্যাশে কোনো কিছু বিক্রি করি, ক্যাশে বিক্রি করলে কি ক্যাশ বাড়বে? তাহলে ক্যাশ যদি বাড়ে তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট বাড়বে, কারেন্ট অ্যাসেট বাড়লে আমাদের কুইক রেশিও বাড়বে। হুইচ অফ দ্য ফলোইং উইল ইনক্রিজ আরওই অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্স ডু নট গ্রো? দেখেন আরওই বাড়বে, আবার বলছে কি এক্সপেন্স ডু নট গ্রো ফাস্টার দ্যান রেভিনিউ, মানে আমাদের এক্সপেন্স যতটুকু বাড়বে রেভিনিউ তার চেয়ে বেশি বাড়বে। আচ্ছা, সেটা কি? ডিক্রিজ ইন অ্যাভারেজ টোটাল অ্যাসেট। তাইলে অ্যাসেট যদি কমে যায়, অ্যাসেট কমে গেলে হচ্ছে রিটার্ন অন ইকুইটি বাড়বে কিনা? ইনক্রিজ ইন সেলস বাড়লে আপনার হচ্ছে রিটার্ন অন ইকুইটি বাড়বে কিনা? দেখেন সেলস বাড়লে রিটার্ন অন ইকুইটি নাও বাড়তে পারে। কেন? কারণ ধরুন সেলস বাড়লো কিন্তু নেট প্রফিট বাড়লো না, হতে পারে না। সেল যতটুকু বাড়ছে আপনার অপারেটিং এক্সপেন্স বাড়ছে, মানে এক্সপেন্সও বাড়লো, তাহলে তো আপনার হচ্ছে রিটার্ন অন ইকুইটি বাড়বে না। তাহলে ইনক্রিজ ইন নেট ইনকাম, দেখেন নেট ইনকাম যদি বাড়ে, নেট ইনকাম আরওই মানে কি? রিটার্ন অন ইকুইটি, নেট ইনকাম ডিভাইডেড বাই ইকুইটি। তাহলে আমাদের যদি নেট ইনকাম বাড়ে তখন কিন্তু আরওই বাড়বে। এখন কথা হলো এই যে পরের অংশটা ঠিক আছে কিনা, এখানে এক্সপেন্স ডু নট গ্রো ফাস্টার দ্যান রেভিনিউ। তাহলে নেট ইনকাম বাড়া মানে কি? এক্সপেন্স যদি বেশি বাড়তো সেলসের থেকে তাহলে তো নেট ইনকাম আর বাড়তো না, নেট ইনকাম আরও কমে যেত। সো অবশ্যই এখানে সেলস ফাস্টার দ্যান এক্সপেন্স বাড়ছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
প্লেসমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইস্যু ইন হুইচ ইনভেস্টমেন্ট ব্যাংকস ফাইন্ড লার্জ বায়ার, তাহলে ইনভেস্টমেন্ট ব্যাংক লার্জ বায়ার পায় হচ্ছে, ইনভেস্টমেন্ট লার্জ বায়ার পায় হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। আমরা দেখছিলাম যে প্রাইমারি মার্কেটের যে তিনটা অপশন ছিল, রাইট ইস্যু, ইনিশিয়াল পাবলিক অফারিং আর প্রাইভেট প্লেসমেন্ট, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে লার্জ বায়ারদের খুঁজে পায়। এখানে আমি স্লাইডে সব কিছু আপনাদের দেখাই নাই, বা এটা আসলে বোরিং যে স্লাইডে যতটুকু লেখা আছে। আমি স্লাইডে সব তথ্য দেওয়ার রিজন হচ্ছে আপনারা যাতে একবার চোখ বুলায় নিতে পারেন। আর স্লাইডের আসলে প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করলে অনেক টাইম কনজিউমিং, আর লেকচারটা বোরিং হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। যে কারণে এই ইনফোগুলো যেগুলো হচ্ছে এমসিকিউ তো মনে হচ্ছে দেখে নতুন, এগুলো তো আলোচনা করি নাই, তো এগুলো হচ্ছে আপনার স্লাইডে দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রাইভেট প্লেসমেন্ট, ওটিসি স্ট্যান্ড ফর ওভার দ্য কাউন্টার, যেখানে হচ্ছে কি কোনো এক্সচেঞ্জ নাই, বায়ার সেলারের মধ্যে ডিরেক্ট কেনা বেচা হয়। আর আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটার মাধ্যমে কোম্পানি প্রথমবারের মতো কী করে, শেয়ার বা বন্ড বা যে কোনো ইনস্ট্রুমেন্ট প্রথমবারের মতো ইস্যু করে ফান্ড কালেক্ট করে। নেক্সট 13, দ্য রেগুলেটরি অথরিটি দ্যাট ওভারসি ক্যাপিটাল আর স্টক মার্কেট, তাহলে বাংলাদেশের ক্যাপিটাল আর স্টক মার্কেট দেখার দায়িত্বে হচ্ছে বিসেক। ডিএসসি সিএসসি হচ্ছে দুইটা এক্সচেঞ্জ, আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকগুলোর, বাংলাদেশের যত স্কিজুল ব্যাংক আছে সেগুলো ওভারসি করে, ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে দেখাশোনা করে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে কী করে, মানি মার্কেটের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর বিসেক হচ্ছে ক্যাপিটাল মার্কেট বা আপনার স্টক মার্কেটের রেগুলেটর। এ বেয়ার মার্কেট মিনস শেয়ার প্রাইসেস, তাহলে বেয়ার মার্কেট, বুল মার্কেট হচ্ছে ওই করা হয় যে বেয়ার মার্কেট হচ্ছে ফলিং, আর বুল মার্কেট ওই সারের সাথে তুলনা করা হয় রাইজিং। সারের শিং হচ্ছে আপওয়ার্ড উপরের দিকে, এই জন্য বুল মার্কেট রাইজিং, আর বেয়ারের হচ্ছে নিচের দিকে, এই জন্য হচ্ছে বেয়ার মার্কেট ফলিং। আচ্ছা, বিসেক হচ্ছে বিসেক ওয়াজ ইস্টাবলিশড ইন হুইচ ইয়ার, 1993 সালে বিসেক। তাহলে এখানে দেখেন এই 1954-তে হচ্ছে ডিএসসি, আর 1995 হচ্ছে সিএসসি, আর 1993 হচ্ছে বিসেক। 1981 অপশনটা আমি এমনি দিছিলাম যে 1881 ভেবে, যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পাস হয় 1881-তে। সরকার কোন বন্ড ইস্যু করে, সরকার হচ্ছে ট্রেজারি বন্ড ইস্যু করে, ট্রেজারি বিল ইস্যু করে। এই ট্রেজারি বন্ড বা বিল হচ্ছে সরকারি ব্যাংক ইস্যু করে। আপনাদের কয়েকজনের ইস্যু ছিল যে আমি যাতে ওই ঢাকা ভার্সিটির, বিশেষ করে ঢাকা ভার্সিটির সহ অন্যান্য অ্যাডমিশন টেস্টের কোশ্চেন অ্যাড করি। এখন আসলে দেখতেছেন যে একটা লেকচারে আসলে কিন্তু সব কোশ্চেন আরও চাইলেও বেশি অ্যাড করা যায় না। মানে আমি হচ্ছে মোটামুটি 30টার মতো লাস্ট লেকচার 3, লেকচার 4-এ অ্যাড করার চেষ্টা করছি। এর বেশি আসলে যায় না, 10টা লেকচারে তারপরে ধরেন 300টা কোশ্চেন থাকবে আর কি। তো আপনারা আরও বই থেকে দেখে নেবেন, আমি মোটামুটি রিপিটেটিভ কোশ্চেনগুলো কোশ্চেন আনার চেষ্টা করছি। তাহলে কোন সিকিউরিটি বার্তায় বিক্রয় লিখিত মূল্যে পরিশোধ করতে হয়, যেমন ধরেন 950 টাকায় আপনি একটা বিল কিনলেন, 950 টাকায় আপনি কিনলেন, পরে ম্যাচুরিটিতে গিয়ে আপনি 1000 টাকা পাবেন। সো এটা হচ্ছে এই যে ট্রেজারি বিল, এটা হচ্ছে বার্তায় বিক্রি হয়, ডিসকাউন্টে বিক্রি হয়, পরে আপনি ফেস ভ্যালু পাবেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ একটু আগে বললাম যে 1954 আর 1995 সালে এস্টাবলিশড হয়। ট্রেজারি বিল ছাড়ে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, ট্রেজারি বিল গভর্নমেন্টের হয়ে, আর সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ট্রেজারি বিল ইস্যু করে। আর যে বাজারে প্রথম শেয়ার ছাড়া হয় তাকে কি বাজার বলা হয়, তাইলে প্রথমবারের মতো শেয়ার বা যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া হয় তাকে হচ্ছে প্রাইমারি মার্কেট বা প্রাথমিক বাজার বলা হয়। কোনটি মুদ্রা বাজারের সম্পদ? মুদ্রা বাজার মানে মুদ্রা কি, মানি মার্কেট, শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট। তাহলে মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট বা মুদ্রা বাজারের সম্পদ কোনটা, সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। ঋণপত্র হচ্ছে বন্ড বা ডিবেঞ্চার, সাধারণ শেয়ার, কমন শেয়ার, অগ্রাধিকার শেয়ার, প্রিফারেন্স শেয়ার। তাহলে শর্ট টার্ম মার্কেটের মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট হচ্ছে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র। এরপর আসছে স্টক এক্সচেঞ্জ সর্বপ্রথম কোন শহরে প্রতিষ্ঠিত হয়? জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, লন্ডনে প্রতিষ্ঠিত হয়। যদি একটা জিকে কোশ্চেন হয়ে গেছে, কিন্তু আপনার রিলেটেড এগুলো কোশ্চেনও কিন্তু আসবে। আর আরেকটা জিনিস আমি হচ্ছে সাজেশন ক্লাসে কিন্তু বলছিলাম যে আপনারা কিন্তু শুধু বইয়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট, ওখানে দেখবেন ব্যাংকিং পার্টের বেশ কিছু আপডেটেড ইনফো লাগবে। ধরেন একদম কারেন্টলি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক কয়টা,
বর্তমান সিআরআর, এসএলআর, এই রেটগুলো কত। তো আমাদের লেকচারে থাকবে, তবে আপনারাও এই জিনিসগুলোতে চোখ বুলাবেন। আর যে বিজনেস পত্রিকা যে আছে, পত্রিকার বিজনেস পাতাটাতেও কিন্তু এরকম অনেক ইনফো পাবেন, যেটা আপনারা দেখবেন সিলেবাসের মধ্যে আছে। হয়তো আপনার বইয়ে নাই, বই পুরাতন বইয়ে নাই, কিন্তু আপনার সিলেবাসে আছে, আবার আপনার পরীক্ষায় চলে আসছে। সো স্টক এক্সচেঞ্জ সর্বপ্রথম লন্ডনে প্রতিষ্ঠিত। সেকেন্ডারি মার্কেট বলতে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটকে বোঝায়। মানি মার্কেটের অংশ নয়, দেন মানি মার্কেটের অংশ কিন্তু বিল, শর্ট টার্ম, কল মানি, শর্ট টার্ম, ডিএসসি তো আর কোনো মার্কেট না, এই মার্কেটের কোনো ইনস্ট্রুমেন্ট না। ডিএসসি নিজেই একটা কি এক্সচেঞ্জ। আর ব্যাংক দেখে অনেকে ভাবতে পারেন যে ব্যাংক তো লং টার্ম, না, ব্যাংকে তো শর্ট টার্ম লোনও আছে। সো ব্যাংক, কল মানি, বিল এগুলো হচ্ছে মানি মার্কেট, মানি মার্কেটের অংশ। ডিএসসি মানি মার্কেটের অংশ না। জাতীয় অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ার বাজার। আদর্শ চলতি অনুপাত মানে কারেন্ট রেশিও। তাহলে আদর্শ চলতি অনুপাত হচ্ছে 2:1, একটু আগে দেখাইছিলাম যে 2:1, আর কুইক রেশিও হচ্ছে 1:1। আমরা শেষের দিকে চলে আসছি। তাই মেট্রিক দ্যাট ইজ ইউজ টু ডিটারমাইন ওয়েদার এ কোম্পানি ইজ পজিশন টু সেল অ্যাসেট উইদিন 90 days, 90 দিনের মধ্যে, ইমিডিয়েট এক্সপেন্স ইজ কল্ড। তাই এই মেট্রিক্সটাকে কী বলে, যে 90 দিনের মধ্যে একটা কোম্পানি তার অ্যাসেট সেল করতে পারবে, সেটাকে বলা হয় অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও। আচ্ছা, বুল মার্কেট এক্সিস্ট হোয়েন, বুল মার্কেট থাকে কখন, যখন হচ্ছে প্রাইস বাড়ে, অথবা আপনার প্রাইস আর এক্সপেক্টেড টু ইনক্রিজ, মানে বাড়ে বা ইনভেস্টররা এক্সপেক্ট করে যে প্রাইস বাড়বে। আর 29, দ্যাট ইজ এ ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট দ্যাট পেইজ এ ফিক্সড ইন্টারেস্ট আর কুপন। তাহলে বন্ড হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা ফিক্সড ইনকাম পে করে, ফিক্সড ইন্টারেস্ট পে করে বন্ড হোল্ডারদের। আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো আমি কিন্তু বারবার বলছি যে একটা বন্ড কি, ডিবেঞ্চার কি, তারপর টাইম ভ্যালু অফ মানি কি, অ্যাসিড টেস্ট রেশিও কি, প্রত্যেকটা রেশিও, প্রত্যেকটা বিষয়ের ডেফিনেশন আপনাকে মুখস্থ করতে হবে না, ওইটা দিয়ে কি বোঝায় সেটা কিন্তু জানতে হবে। কারণ কোশ্চেনে আপনাকে বলবে যে অ্যাসিড টেস্ট রেশিও মিনস, এই রেশিওটা দিয়ে কী বোঝায়, যে ফার্ম শর্ট টার্ম অব্লিগেশন পে করতে পারবে কি না সেটা বোঝায়। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও আপনার মাথায় রাখতে হবে যে এই রেশিওটা দিয়ে বোঝায় যে এই ফার্ম শর্ট টার্ম অব্লিগেশন মিট আপ করতে পারবে কি না সেটা। এরকম আপনাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ওরকম যেরকম বলতে পারে যে এই রেশিওটা কী বোঝায় বলতে আপনি যদি ডেফিনেশনটা জানেন, বিষয়টা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ওই অপশনগুলো দেখে পারবেন। আবার কিন্তু এরকম থাকতে পারে পুরো ডেফিনেশনটা দিয়ে আমরা লিখি না ইজ কল্ড অ্যাসিড টেস্ট রেশিও, ইজ কল্ড দিয়ে গ্যাপ দিয়ে দিছে, এই যে এই কোশ্চেনগুলোর মতো, এই যে এটা, তাহলে কি হবে, আপনার এই পুরো ডেফিনেশনটা পড়ে বুঝতে হবে যে আচ্ছা এটা অপশন 4টা দেখে বুঝতে হবে যে এইটা, ঠিক আছে। এরকম কোশ্চেন আসতে পারে। আর লাস্ট কোশ্চেন আমাদের, হুইচ রেশিও হেল্পস ইনভেস্টর আন্ডারস্ট্যান্ড এ কোম্পানিজ অ্যাবিলিটি টু কাভার ইটস শর্ট টার্ম ডেট অ্যান্ড বিলস। তাহলে শর্ট টার্ম অব্লিগেশন আমরা পে অফ করার অ্যাবিলিটি বোঝাই কারেন্ট রেশিও দিয়ে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।